শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের সশ্রদ্ধ তারকদাকে আমি দেখতে পাচ্ছি না, এটা কি সবাই দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? দেখতে পাচ্ছি না। তুমি শুরু করো। হ্যাঁ, বলো। নমস্কার, শুভ অপরাহ্ন। আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের সশ্রদ্ধ প্রণাম ও সবাইকে নমস্কার জানিয়ে ইউনিভার্সাল ব্রিফিং এর চতুর্থ ওয়েবিনারটি শুভ সূচনা করছি। ইউনিভার্সাল ব্রিফিং এর পক্ষ থেকে সমস্ত অতিথিদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সমস্ত অংশগ্রহণকারীদের পুনরায় আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। শিক্ষক দিবসে আজ আমাদের ওয়েবিনারের টপিক ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফিউচার অফ এডুকেশন, জাতীয় শিক্ষানীতি 2020। কে কস্তুরীরঙ্গন, যিনি ইসরোর প্রাক্তন সভাপতি ছিলেন, তার নেতৃত্বে এই ন্যাশনাল এডুকেশন পলিসি ড্রাফট বা খসড়া তৈরি হয়। এতে কি আছে বা এর উদ্দেশ্যই বা কি, অতি সংক্ষেপে এর পরিধি অর্থাৎ আউটলাইন ধরার আমি চেষ্টা করছি। উদ্দেশ্য, ভারতের কেন্দ্রীয় শিক্ষা পদ্ধতি সুশিক্ষার মাধ্যমে আমাদের জাতির পক্ষে পরিবেশ বান্ধব, ন্যায়সঙ্গত, অনুদানশীল এবং বুদ্ধিমত্তা সমাজ প্রতিষ্ঠার সহায়ক হবে। এখানে বিভিন্ন স্তরের শিক্ষার কথা বলা আছে: স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, টিচার্স এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, ফিনান্সিং এডুকেশন এবং অ্যাডাল্ট এডুকেশন। স্কুল এডুকেশন 2025 সালের মধ্যে 3 থেকে 6 বছরের প্রত্যেক শিশুর বিনামূল্যে নিরাপদ এবং উৎকৃষ্ট মানের উন্নয়নশীল যথাযথ যত্ন ও শিক্ষার সুবিধা পাবে। 2025 সালের মধ্যে পঞ্চম শ্রেণী ও তার নিচের স্তরের প্রতিটি শিক্ষার্থী মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা সূচকতা অর্জন করবে। 2030 সালের মধ্যে 3 থেকে 18 বছর বয়সের সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক গুণমান সম্পন্ন শিক্ষার্জন ও উপলব্ধিতা হবে। 2022 সালের মধ্যে পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনতে হবে। ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে উৎসাহ দান করতে হবে। উচ্চশিক্ষিত, মার্জিত ও শিক্ষকতায় দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে। 2030 সালের মধ্যে লিঙ্গ সামাজিক শ্রেণী নির্বিশেষে প্রতিটি শিশুর শিক্ষার্জন সুনিশ্চিত করতে হবে। স্কুলগুলিকে লোকালাইজড অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থা এবং সম্পদ ব্যবহারের উপর জোর দিতে হবে এবং কতকগুলি কমপ্লেক্সে ভাগ করতে হবে এবং সে বিষয়ে নানা বিষয়ে উদ্যোগী হতে হবে। বিদ্যালয় শিক্ষা আইন জোরদার করতে হবে। এইবারে আসি হায়ার এডুকেশনের ব্যাপারে। উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরি করতে 2035 সালের মধ্যে সর্বনিম্ন 50% গড় অনুপাতে বৃদ্ধি করতে পুনর্বিবেচনা করা প্রয়োজন। সমস্ত শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য নির্বাচিত শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ক্ষেত্রে তৈরি করে কল্পনাপ্রসূত ও বিস্তৃত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি আনন্দদায়ক, কার্যবহুল, প্রতিক্রিয়া উদ্রেককারী পাঠ্যক্রম, চিত্তাকর্ষক ও প্রভাব বিস্তারকারী শিক্ষা প্রণালীর উদ্ভাবন করা প্রয়োজন। শিক্ষাদানে সবাইকে যত্নশীল হতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ও গভীরভাবে নিয়োজিত উৎকৃষ্ট একটি শিক্ষা বিভাগ, যেটি শিক্ষাদান এবং গবেষণার উৎকর্ষ সাধনের জন্য প্রস্তুত থাকবে। স্বনির্ভর এবং দক্ষ ও নৈতিক নেতৃত্ব সম্পন্ন স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দিকে ঝোঁক দিতে হবে। ফলপ্রসূ, সক্ষম এবং প্রতিক্রিয়াশীল নিয়মাবলী প্রস্তুত করতে হবে যাতে জনসাধারণের আগ্রহ বিস্তার লাভ করে। এবারে আসি টিচার্স এডুকেশন। শিক্ষকেরা যাতে বিষয় এবং শিক্ষা প্রণালী ও অভ্যাসে সর্বোচ্চ মানের প্রশিক্ষণ পায় তা নিশ্চিতকরণ এবং এটিকে করতে হবে শিক্ষক শিক্ষার ব্যবস্থাটিকে বহু বিষয় ভিত্তিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করে। স্কুল শিক্ষকদের 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড স্নাতক ডিগ্রির সূচনা করতে হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। প্রফেশনাল এডুকেশন সর্বোচ্চ মানের পেশাভিত্তিক কর্মক্ষমতার নিশ্চিত রূপায়ণ করতে হবে। এবারে আসি ভোকেশনাল এডুকেশন। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সমস্ত শিক্ষাঙ্গনে ভোকেশনাল এডুকেশনের সমন্বয় সাধন হবে। 2025 সালের মধ্যে কমপক্ষে 50% শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন দিতে হবে। এবারে অ্যাডাল্ট এডুকেশনের কথা। 2030 সালের মধ্যে 100% যুবক যুবতী এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার এবং শিক্ষা কার্যক্রম প্রশমিত ও অব্যাহত রাখতে হবে। এছাড়াও আরও কয়েকটি বিষয় এই শিক্ষানীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলি হলো ভারতীয় ভাষার প্রচার, সমস্ত ভারতীয় ভাষার সংরক্ষণ বৃদ্ধি এবং বৈচিত্র্য নিশ্চিতকরণ, এডুকেশন টেকনোলজির প্রয়োগে শিক্ষকদের শিক্ষণ এবং মূল্যায়ন প্রক্রিয়ার মান বাড়ানো এবং তা সহজাত করতে হবে।
এবং এই সুবিধা থেকে বঞ্চিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটাতে হবে। জাতীয় গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করতে হবে। কলেজ, ইউনিভার্সিটি এবং অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশন বা যে কোনো ইনস্টিটিউশনে গবেষণার পরিবেশ তৈরি করতে হবে এবং নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে গবেষণার উৎকর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ট্রান্সফর্মিং এডুকেশন, রাষ্ট্রীয় শিক্ষা আয়োগের প্রতিষ্ঠা, তার নেতৃত্বাধীন সকল শিক্ষা ব্যবস্থার পরিচালনা হবে। প্রকৃতপক্ষে এই শিক্ষানীতিটি কেমন, তার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ কি হতে পারে, এই বিষয়ে পর্যালোচনা, তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ আমরা শুনব পশ্চিমবাংলার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, গুণী জ্ঞানী শিক্ষকদের, নেতাদের মুখ থেকে এবং সমৃদ্ধ হব, ধন্য হব আমরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন আজকের ওয়েবিনার ডাইরেক্টর, আমার শিক্ষক ডক্টর উদয়ন ভট্টাচার্য মহাশয়, প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি। এখন ওনাকে এই কার্যভার বহনের জন্য অনুরোধ করছি। প্রফেসর ভট্টাচার্য। ধন্যবাদ রঞ্জন। আজকে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। আপনারা জানেন যে ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ইচ্ছা অনুসারে গোটা ভারতবর্ষে আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এবছরের শিক্ষক দিবস একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে প্রতিপালিত হচ্ছে। অন্যান্য বছরে এই দিনগুলো আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভাগের মধ্যে এই দিনগুলোতে মূলত লেখাপড়া খুব একটা যে হয় সেরকম না, অর্থাৎ ক্লাস নেওয়া যাকে বলে সেটা খুব একটা হয়ে ওঠে না, কারণ প্রচুর পুরনো ছেলেমেয়েরা আসতে থাকে, ছাত্রছাত্রীরা আসতে থাকে, বর্তমান ছাত্রছাত্রীরা শুভেচ্ছা বিনিময় হয়। এই দিনগুলো একটা অন্যরকম। আমার কাছে যে ছাত্র অবস্থা থেকেই প্রায় 25 বছর এই বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, একটু অন্য রকমের আর কি। আর আজকের দিনটা কাটছে ক্রমাগত হোয়াটসঅ্যাপের শব্দে, মেসেঞ্জারের শব্দে অথবা ফেসবুকে শুভেচ্ছা জ্ঞাপনের পারস্পরিক আদান প্রদানের মধ্যে। সেই কারণে আজ এবছর আমার এই শিক্ষক জীবনে এবং ছাত্র অবস্থা থেকে ছাত্র এই যাবৎকাল যে এইরকম পরিস্থিতি আমরা কোনোদিন দেখিনি এবং যাতে ভবিষ্যতে দেখতে না হয় এই প্রার্থনা সবার কাছে আমরা করছি আর কি। যদিও ব্যাপারটা আমাদের হাতে খুব একটা নেই। এস্টিমেট বলছে গোটা পৃথিবীতে প্রায় 150 কোটি ছাত্রছাত্রী গত 170 দিন বা তার অধিক কাল ধরে তাদের ক্যাম্পাসে যেতে পারছে না। এই সংখ্যাটা ভারতবর্ষের ক্ষেত্রে কাছাকাছি প্রায় 30 কোটি। ভারতবর্ষে 30 কোটি ছাত্রছাত্রী প্রায় 170 দিন তাদের ক্যাম্পাসে যেতে পারছে না। একইভাবে আমাদেরও দিনগুলো কাটছে প্রায় গৃহবন্দী অবস্থায়। মূলত আমরা যারা পড়াই, গবেষণা করাই, প্রশ্ন করি, খাতা দেখি, এই গোটা ব্যাপারটা ভীষণ রকমের অনিশ্চিত হয়ে পড়েছে এবং যে সমস্ত অথরিটি উপর আমরা নির্ভর করি তা হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের সরকার বা হতে পারে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেখান থেকেও খুব সুস্পষ্ট ডাইরেক্টিভস আমাদের কাছে আসছেন। অথবা যে অ্যাডভাইসারি বডিগুলো আছে, ইউজিসি বা এআইসিটির মতো যে অ্যাডভাইসারি বডিগুলো আছে, সেখানেও একটা অদ্ভুত রকম দোদুল্যমানতা চলছে। এবং সর্বোপরি ইউনিভার্সিটি অথরিটিও আমাদের মতোই সিদ্ধান্তহীনতায় ভুগছে। এইরকম একটা পরিস্থিতিতে 29শে জুলাই 2020 ভারতবর্ষের মানব সম্পদ উন্নয়ন দপ্তর জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ডিক্লেয়ার করলেন। এবং ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে যেটা হলো, গোটা ভারতবর্ষ জুড়ে একটা অদ্ভুত ডাইলেমা বলতে পারেন, একটা দোদুল্যমানতা বলতে পারেন শুরু হয়েছে। এবং এটা ভালো কি মন্দ সেইটা নিয়েই প্রচুর বিতর্ক শুরু হয়েছে। ডক্টর সামন্ত একটা ব্রড আউটলাইন দিয়েছেন। আমরা আজকে এই শিক্ষক দিবসে আমরা অতি বিশিষ্ট 4 জন শিক্ষাবিদকে পেয়েছি। তাদের কাছ থেকে এই ব্যাপারে তাদের মূল্যবান মতামত শুনবো। এবং মনে রাখতে হবে এনারা প্রত্যেকেই স্ব জায়গায় তাদের ডিসিপ্লিনে অত্যন্ত নাম করা লোকজন। তারা গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীতে তাদের নাম আছে। কিন্তু আজকে তাদের আমরা ডেকেছি, এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা অত্যন্ত আনন্দে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন টিচার্স লিডার হিসেবে। আমি প্রথমেই আমন্ত্রণ করব অধ্যাপক
পার্থপ্রতিম রায়। পার্থবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স জুটা যাকে বলে, আর যাদবপুর টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ওনার বেসিক ডিসিপ্লিন ফিজিক্স, মূলত সোলার সেল বা এরকম বিষয় নিয়ে উনি কাজ করেন। আজকে ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে ডক্টর পার্থ প্রতিম রায় তার বক্তব্য রাখবেন। ডক্টর রায়, প্লিজ। প্রথমেই আমি প্রফেসর উদয়ন ভট্টাচার্য এবং ডক্টর রঞ্জন সামন্তকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এইরকম আজকের দিনে একটা এইরকম বিষয়ের উপর বলতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম কথা, আমরা আজকে জানি যে আজকে শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের শ্রদ্ধা জানিয়ে আজকে শিক্ষক দিবস পালন করে সারা ভারতবর্ষে। কিন্তু আমরা যে জিনিসটা আজকে আলোচনা করব, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি কি রাধাকৃষ্ণনের যে চিন্তা ভাবনা, অর্থাৎ তিনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার থাকবে, অটোনমি থাকবে, সেখানে কোনো গভর্নমেন্ট ইন্টারফারেন্স থাকবে না বা পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স থাকবে না, সেই যে ধারণা, সেই ধারণাকে কি সম্মান জানানো হচ্ছে? যদি না জানানো হয় তাহলে সত্যি এই শিক্ষক দিবস পালন করার কোনো মানে নেই। যদি তার যে আদর্শ, তার যে ধ্যান ধারণা, সেগুলোকে যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে কিন্তু শিক্ষক দিবস আমাদের পালন টা ঠিকঠাক হবে না। আজকে আমি সেইখানেই কিছু প্রশ্ন রাখবো ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর। আচ্ছা, আমি একটুখানি স্ক্রিনকে দেখা যাচ্ছে না? না, কিছু দেখা যাচ্ছে না। স্যার এই দেখা যাচ্ছে, এবার দেখতে পাচ্ছেন? না না না, শুধু কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট মতন কতগুলো। না, উদয়ন দ্বারা দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা আমাদের শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন একদম শেয়ার শেয়ার হয়েছে। হয়েছে। একটু বড় করো, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। একটু বড় করছি। পাচ্ছি। একদম ক্লিয়ার স্ক্রিন আসছে। একদম আরেকটু বড় করে দিচ্ছি। একদম পারফেক্ট। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার কি সমস্যা হচ্ছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাদের দেখতে পাচ্ছেন না স্যার? কাউকে নয়, অন্য কতগুলো বন্দুকের ছবি। ও আপনার উপরে, আচ্ছা, স্ক্রিনের উপরে হয়তো কিছু এসে গেছে। তারকদা, দেবব্রত বলছি, তারকদার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখি ঠিক আছে। না, আমার মনে হচ্ছে স্ক্রিনের উপরে কিছু একটা এসে গেছে। হ্যাঁ, ওটাকে কেটে দিন। তারকদাকে আমরা দেখতে পাচ্ছি, অতএব ওখান থেকে তো ডেটা আসছে, তার মানে সেটা কোনো ঠিক। আচ্ছা, আমি একটু তাহলে শুরু করি তাহলে। আমি ওই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে যেটা মানে যে প্রশ্নটা প্রথমেই রাখার চেষ্টা করছি, যে আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানানোর দিন, কিন্তু তার ধ্যান ধারণাকে যদি শ্রদ্ধা জানাতে যাই, তাহলে তার যে অটোনমির আইডিয়া, সে তাকেও শ্রদ্ধা জানানো উচিত। কিন্তু যে ন্যাশনাল এডুকেশন পলিসি কি সত্যিই সেই অটোনমির আইডিয়াকে শ্রদ্ধা জানাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমি যখন ন্যাশনাল এডুকেশন পলিসির কিছু জায়গাকে কোট করব, তখন বলার চেষ্টা করব। আমি মূলত উচ্চশিক্ষা নিয়েই বলবো, যেহেতু আমরা উচ্চশিক্ষার সাথে যুক্ত, কিন্তু স্কুল এডুকেশন সম্বন্ধে দু একটা প্রশ্ন রাখবো। আর ন্যাশনাল এডুকেশন পলিসিতে মোটামুটি যা বলা আছে, রঞ্জনবাবু কিছুটা বললেন, এবং সেখানে প্রত্যেকটা কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যা কথা বলা আছে সেই কথাগুলোকে কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি না যে এখানে খুব খারাপ কথা বলা আছে বা অন্য কিছু বলা আছে। এই প্রত্যেকটা কথাই কিন্তু দেখতে হবে যে এগুলো কিন্তু আমরা রেসপেক্ট করছি, এবং আমরা চাইছি যে সত্যি আমরা যা চাই সেই কথাগুলোর অনেক কিছু ওখানে বলা আছে। অর্থাৎ এডুকেশন পলিসি সেজ সেভারাল থিংস হুইচ আর অ্যাপারেন্টলি ভেরি গুড, মানে আপাতভাবে বলছি সেই কথাগুলো কিন্তু খুবই ভালো ভালো কথা আছে। কিন্তু আমরা যদি আমাদের যে গ্রাউন্ড রিয়েলিটি দেখি, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, আমাদের স্কুল, তারা যে অবস্থায় আছে, তাদের পক্ষে কি এই এডুকেশন পলিসিতে যা যা বলা আছে সেটা করা সম্ভব? বা সরকার যে এডুকেশন পলিসির কথা বলছেন, তাতে যা যা কথা বলা আছে সেই কথাগুলো কি সরকার মানছেন বা মানতে চাইছেন? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। অর্থাৎ যে পলিসিটা আছে সেটা কি ইমপ্লিমেন্ট করা সম্ভব? আমাদের যা সোশিও ইকোনমিক কন্ডিশন বা আর্থসামাজিক যে পরিস্থিতি ভারতবর্ষের, সেই অবস্থায় দাঁড়িয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কি এই পলিসিটা এখন ইমপ্লিমেন্ট করা সম্ভব? বা কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্কুল এডুকেশনের ক্ষেত্রে কিছু কথা বলা আছে, তার পেছনে কি কোনো ভারতবর্ষের যারা এই মুহূর্তে শাসন করছেন তাদের কোনো হিডেন এজেন্ডা আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমি রাখতে চাইছি সবার সামনে।
প্রথমেই একটা স্কুল এডুকেশন নিয়ে আমি বললাম, বেশি কিছু বলবো না। একটা ওখানে একটা কথা আছে যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে যে ফিলান্থ্রপিক অর্গানাইজেশন মে ওপেন স্কুলস উইদাউট রেস্ট্রিকশনস, অর্থাৎ কিছু ফিলান্থ্রপিক অর্গানাইজেশন যদি চায় তারা যে কোনো জায়গায় স্কুল খুলতে পারে এবং কোনো রেস্ট্রিকশন ছাড়া। আচ্ছা, এইটার মানে কি সেটা আমাদের কাছে যদিও না পরিষ্কার হয়, কিন্তু আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে এর পেছনে কি কোনো এজেন্ডা আছে। যেমন ধরুন একটা এক্সাম্পল নেওয়া যাক, ভারতবর্ষে এই মুহূর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের কিন্তু প্রচুর স্কুল আছে, তারা একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। আচ্ছা, তারা যদি রেস্ট্রিকশন ছাড়া স্কুল এডুকেশন সরকারের বাইরে গিয়ে চালাতে থাকে এবং তারা যদি এক্সপান্ড করতে থাকে, তাহলে আগামী দিনে যে সরকারি শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের ভারতবর্ষের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সেটাকে কোনোভাবে চ্যালেঞ্জ হবে না তো? বা শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য তাকে ওভাররাইড করে এই ফিলান্থ্রপিক অর্গানাইজেশন গুলো তাদের যে ধ্যান ধারণা সেগুলো চাপিয়ে দেবে না তো? এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে থাকবে। এবং এখানে আরো বলা হচ্ছে যে ভলেন্টিয়ার দিয়ে হচ্ছে স্কুলগুলো চালানো যেতে পারে, কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা স্কুল একে কি কোনো অ্যালামনি বা ভলেন্টিয়ার দিয়ে চালানো যা সম্ভব? আমরা তো আমাদের এতদিনের যা আমাদের অভিজ্ঞতা তাতে কিন্তু এটা মনে হয় না সম্ভব বলে। সো এই প্রশ্নটা কিন্তু থাকবে। এইখানে টিচারদের রেসপেক্ট করার কথা বলা হয়েছে, বলেছে টিচার্স ট্রুলি সেভ দ্য ফিউচার অফ আওয়ার চিলড্রেন অ্যান্ড দেয়ারফর দ্য ফিউচার অফ আওয়ার নেশন। ইট ইজ বিকজ অফ দিস নোবেলেস্ট রোল that the teacher in India was the most respected member of the society. অর্থাৎ এখানে টিচারদের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা আছে, কিন্তু সত্যি কি টিচারদের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে? আমরা অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তা মনে করছি না। আমরা দেখছি দিনে দিনে সম্মান দেওয়া তো দূরের কথা, মিনিমাম সম্মান, মানে যেটুকু সম্মান সরকারের পক্ষ থেকে আশা করা দরকার সেইটুকুও আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে যেমন ধরুন আরেকটা উদাহরণ দিই, যে এনইপি 2020, এখানে শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা আছি। আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল তো বটেই, অল ইন্ডিয়া বেসিস শিক্ষক সংগঠন তারা অনেক কিছু এই ন্যাশনাল এডুকেশন পলিসির উপর তাদের বক্তব্য রেখেছিল, এবং আমি ড্রাফট পলিসিটাও করার পরে আমরা এই বক্তব্যগুলো জানিয়েছিলাম। যখন এই ফাইনাল ন্যাশনাল এডুকেশন পলিসি এলো, আমি অন্য অর্গানাইজেশনের পলিসি মানে কি বক্তব্য জানানো ছিল সেটাও দেখেছি। আমরা দেখলাম যে এতগুলো টিচার্স অর্গানাইজেশন যে বক্তব্য জানালো, তাদের কোনো প্রতিফলন কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি ড্রাফট থেকে যখন ফাইনাল হলো তখন কিন্তু এলো না। তাহলে যেখানে টিচারদের এত সম্মান করার কথা বলা হচ্ছে, সেখানে তো টিচারদের ভয়েসটাই সাপ্রেস করে দেওয়া হলো, সুতরাং সেখানে কিন্তু টিচারদের সম্মান জানানো হলো না। এরপর আরেকটা জিনিস, খুব মজার জিনিস দেখায়, ওখানে বলা আছে টিচার্স ভ্যাকেন্সি উইল বি ফিল্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি টিচার যে ভ্যাকেন্সি গুলো আছে ফিল করে দেওয়া হবে। কিন্তু কি হলো, তার কয়েকদিন পরেই দেখলাম এই খবর, এটা একটা টেলিগ্রামে প্রকাশিত খবর, যেখানে বলছে সেন্ট্রাল ভার্সিটি টিচার হায়ারিং ফ্রোজেন, অর্থাৎ এখন থেকে টিচার রিক্রুটমেন্টটাকে বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ একদিকে পলিসিতে যা বলছে ঠিক তার এক মাসের মধ্যে তারা যে পলিসি ইমপ্লিমেন্ট করছে ঠিক দেখা যাচ্ছে তার ঠিক বিপরীত। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে অনেক ভালো ভালো কথা আছে, অবশ্যই টিচার্স ভ্যাকেন্সিজ উইল বি ফিল্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট, সেটা সবসময় আমরা বলি, আমরা চাই সমস্ত টিচার ভ্যাকেন্সি, কিন্তু তারপরেও আসল ঘটনাটা হচ্ছে কিন্তু সরকার চাইছেই না যে টিচার্স ভ্যাকেন্সি ফিল আপ হোক, এবং তারা অফিসিয়ালি টিচার ভ্যাকেন্সি তারা ফিল আপ করতে দিতে তারা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে। এরপর আরেকটা দিক আসছি, ওখানে এনইপিতে বলা হয়েছে রিডিউস কোর্স কারিকুলাম কন্টেন্ট, আর একটা বলা হয়েছে স্টুডেন্টস, মানে এইটা একদিকে বলা হয়েছে, অন্যদিকে বলছে স্টুডেন্টস টু বিকাম ওয়েল রাউন্ডেড অ্যাক্রস ডিসিপ্লিনস ইনক্লুডিং আর্টিস্টিক, ক্রিয়েটিভ অ্যান্ড অ্যানালিটিক সাবজেক্টস। অর্থাৎ একদিকে কোর্সের বোঝা কমাতে বলা হচ্ছে, অন্যদিকে বলছে যে স্টুডেন্টরা নাকি অলরাউন্ড হবে। খুব ভালো কথা, অলরাউন্ড হবে, কিন্তু ধরুন আমি আজকে ফিজিক্সের অধ্যাপক, অর্থাৎ ফিজিক্স আমি পড়েছি, সেখানে আমাকে যদি ফিজিক্সের পাশাপাশি আমাকে যদি আর্ট, কালচার, মিউজিক নিয়ে আমার এমনি পড়তে ভালোই লাগে, কিন্তু সেটা যদি আমাকে কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, তাহলে কি আমার যে আজকের দিনে আমাদের সায়েন্স টেকনোলজিতে আমাদের যেভাবে পড়াশোনার লেভেলটা গেছে এবং আমরা স্পেসিফাইড যেভাবে ফিল্ডে আমরা আগাচ্ছি, তাতে যদি সত্যি পৃথিবী ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কিছু করতে হয় বা ইভেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডেও কিছু করতে হয়, তাহলে কিন্তু এইরকম আমাদের আইডিয়াটা যতই ভালো হোক, একদিকে কোর্স কারিকুলাম কন্টেন্ট কমাবো বলছো, অন্যদিকে বলছো তুমি অনেকগুলো ডিসিপ্লিনে অলরাউন্ড হয়ে যাবে। এই দুটো কিন্তু প্র্যাকটিক্যালি সেলফ কন্ট্রাডিক্টিং হয়ে যাচ্ছে।
সুতরাং আরেকটা জিনিস দেখবো যে সত্যি কি এরকম এরকম আমাদের যে এরকম আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে যদি এরকম সব রকম নিয়ে করি তাহলে কি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব। এনইপি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের কথা বলছে, কিন্তু আমাদের দেশের কি অভিজ্ঞতা, তাতে আইআইএসসি দেখি, টিআইএফআর দেখি, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স দেখি, এরা কিন্তু একটা স্পেসিফিক ফিল্ডেই কিন্তু কাজ করে, এরা কেউ কিন্তু মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড বলতে যা বোঝায় সেরকম কিন্তু কেউ এরা কাজ করে না। সুতরাং আমাদের দেশের ধারণা অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত এরকম মাল্টিডিসিপ্লিনারি আইডিয়া কিন্তু খুব একটা এস্টাবলিশ নয়। সুতরাং সেখানে দাঁড়িয়ে এরকম একটা আইডিয়া ফ্লোট করার কথা বলা হচ্ছে, এবং জানি না এটা ইমপ্লিমেন্ট হলে ভবিষ্যতে আমাদের এই যে ইনস্টিটিউট গুলো ছিল তারা তাদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড আদৌ মেনটেন করতে পারবে কিনা। ন্যাশনাল এডুকেশন পলিসি কি বলছে? ফ্লেক্সিবিলিটি ইন কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের ফ্লেক্সিবিলিটি থাকবে। তারপর কি বলছে? ইনক্রিজ ফ্যাকাল্টি অ্যান্ড ইনস্টিটিউশনাল অটোনমি, অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে অটোনমি দেওয়া হবে কোর্স কারিকুলাম সেট করার ব্যাপারে। কিন্তু কি হলো, আমরা 2 বছর আগেই দেখেছি আমাদের সিবিসিএস চালু হয়েছিল, সেই সিবিসিএস চালু করতে গিয়ে দেখেছি কি না, সিবিসিএস যখন চালু হলো তখন ইউজিসি একটা কোর্স কারিকুলাম বলে দিল এবং বললো যে 20%-এর বেশি ডিপারচার করা চলবে না। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় বা আমরা যেখানে পড়াশোনা করাই সেখানে তাদের অটোনমি বলে কিন্তু তেমন কিছু থাকলো না। ওই যে বেঁধে দেওয়া হলো কোর্স কারিকুলাম 20%-এর বেশি ডিপারচার করা যাবে না। তাহলে কোথায় কোর্স কারিকুলাম করার ব্যাপারে একাডেমিক অটোনমিটা রইলো বিশ্ববিদ্যালয়ের? রইলো না। তাহলে একদিকে যেমন বলছি আমরা যে কোর্স কারিকুলামের ক্ষেত্রে অটোনমি দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, অথচ কাজ যা করছি সেগুলো কিন্তু ঠিক উল্টো। অর্থাৎ আমরা কিন্তু অ্যাকচুয়ালি অটোনমি দিতে চাইছি না বা দিচ্ছি না, কিন্তু বলছি যখন, যেহেতু অটোনমির কথাটা শুনতে খুব ভালো, কিন্তু যখন বলছি তখন কিন্তু এই কথাটাই বলছি যে তাদেরকে অটোনমি দেওয়া হচ্ছে। এরপরে যেটা আসছি যে ডিফারেন্ট টাইপের ইউনিভার্সিটি হচ্ছে এবার এনইপি তে বলা হচ্ছে। একটা বলা হচ্ছে রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি, একটা হচ্ছে টিচিং ইন্টেন্সিভ ইউনিভার্সিটি। এরকম টাইপের বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে আবার এরকম একটা ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের দেশে এমনিতেই অনেক রকমের বিশ্ববিদ্যালয় আছে, তাদের পরিকাঠামোর সমস্যা আছে, বিভিন্ন জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ভালো, কোথাও খারাপ। কিন্তু যদি আমরা যে খারাপ তাকে যদি কোনো একটা বলি তুমি খারাপ বলে তোমাকে খারাপের দলে ফেলে দেওয়া হলো, আর তুমি ভালো বলে তোমাকে ভালোর দলে ফেলে দেওয়া হলো, আগামী দিনে যে খারাপ সে তো আরো পিছিয়ে পড়বে। তাহলে আমরা কি একটা দেশের ওভারঅল যে শিক্ষা যে ব্যবস্থা তাকে যদি আগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে যদি আমি আগিয়ে নিয়ে আসার চেষ্টা না করি, তাদেরকে যদি আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি সেই শিক্ষা ব্যবস্থাটা খুব একটা ভালো হবে? মনে হয় না। সুতরাং এই বেসিক্যালি এনইপিতে যে কথাটা বলা হচ্ছে এই ডিফারেন্ট ক্যাটাগরির ইউনিভার্সিটি বলে, সেগুলো কিন্তু এই ডিফারেন্ট ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোর মধ্যে গ্যাপ কিন্তু আরো বাড়িয়ে দেবে, কমানোর জায়গায়। এরপরে যে একটা বিষয় আসছি সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি। বলছে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি আইদার 3 or 4 year ডিউরেশন উইথ মাল্টিপল এক্সিট অপশনস। এই কথাটাও শুনতে খুব ভালো। কেউ 1 বছর পড়লো, তার একটা ডিগ্রি একটা সে নিয়ে চলে যাবে, কেউ 2 বছর পড়লো ডিগ্রি নিয়ে চলে যাবে, 3 বছর পড়লো ডিগ্রি নিয়ে চলে যাবে, খুব ভালো কথা। আচ্ছা, এই যে মাল্টিপল এক্সিট অপশন রাখলাম, 1 বছর পর যে বেরিয়ে গেল, আচ্ছা তার ভবিষ্যৎটা কি? 2 বছর পর যে বেরিয়ে গেল তার ভবিষ্যৎটা কি? সে তাকে কোন লেভেলে সে রাখবে? 3 বছরে যে বেরিয়ে গেল, 4 বছরে যে বেরিয়ে গেল, তারাও কিন্তু আলাদা হয়ে গেল। আগে অনার্স কোর্স ছিল 3 বছরের, তাহলে এখন যদি 4 বছরের হয়, তাহলে আগের যারা পাস করেছে এখন যারা পাস করবে তাদের অবস্থাটা কি দাঁড়াবে? এরকম দুটো গ্রুপ অফ স্টুডেন্টস হচ্ছে যখন আমাদের এডুকেশন সিস্টেমে আসবে, আমরা তাদেরকে নিয়ে কি করব? সুতরাং এখানে সেভারেল কোশ্চেন হচ্ছে আমরা করতে পারি যে যদি আমাদের যে 3 বছরের অনার্স কোর্স ছিল তার কি কোনো প্রবলেম ছিল? যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা খুঁজে বের করলাম না কেন? সেটা কিন্তু আমরা চেষ্টা করলাম না যদি কোনো প্রবলেম আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই যে 4 ইয়ার্স মডেল, এটা মূলত ইউএস এর মডেল, আর আমাদের মূলত এখানে ইউকে মডেলে চলে ভারতবর্ষে। ইউএসএ তেও কিন্তু মানে
4 বছরের ডিগ্রি কোর্সের কথা বলা হয়েছে, তারপর যারা এখানে আমাদের ভারতবর্ষে যারা 4 বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করবে বলছে তাদের অনলি 1 ইয়ার মাস্টার্স কোর্স করতে হবে। কিন্তু ইউএসএ তেও কিন্তু যারা 4 বছর ডিগ্রি কোর্স করে তাদের কিন্তু 1 ইয়ার মাস্টার্স কোর্স নেই, তাদের 2 ইয়ার্স মাস্টার্স কোর্স আছে। তাহলে কিন্তু আমি ইউএসএ থেকে কপিও করতে চাইলাম, অথচ কপি যেটা করলাম সেটা কি দাঁড়ালো কেউ জানে না। আর 1 ইয়ার্স মাস্টার্স কোর্স থাকবে, আবার 2 ইয়ার্স মাস্টার্স কোর্স থাকবে। এরকম মাস্টার্স কোর্সের 1 বছর 2 বছর তাদের কিরকম কোর্স কারিকুলাম হবে, তাদের ছেলেদের মধ্যে কিরকম তফাৎ দাঁড়াবে, এইটা কি এত সহজে বলে দেওয়া সম্ভব? এবং বলা হচ্ছে যে নাকি সামনের বছর থেকে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো। আরে এই এত কিছু প্রশ্ন আমাদের সামনে আছে, সেই প্রশ্নের উত্তর না পেয়ে কি এরকম ভাবে করা সম্ভব? কয়েক বছর আগেই দিল্লি ইউনিভার্সিটি এই 4 বছরের ডিগ্রি কোর্সটা ইন্ট্রোডিউস করেছিল। এই প্রেজেন্ট গভর্নমেন্টই কিন্তু বাধ্য করেছিল ওই ডিগ্রি কোর্সটাকে উইথড্র করাতে, কারণ সেখানে যুক্তি ছিল যে সারা ভারতবর্ষে বিভিন্ন রকম কোর্স আছে, এখানে 4 বছর ডিগ্রি কোর্স করলে ছেলেদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। কিন্তু এখন যদি আমি 3 বছর 4 বছর 2 বছর এরকম বিভিন্ন রকম কোর্স করিয়ে স্টুডেন্টদেরকে বের করি, এখন তো প্রবলেমটা আরো বেশি বেড়ে যাবে। অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে পাস করে বেরোবে, তাদের যে কি ভবিষ্যৎ সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে যে জায়গাটা বলা আছে যে যারা 4 বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করবে তারা ক্যান গো ফর পিএইচডি। আচ্ছা, আমরা যারা পিএইচডি করাই তারা তো দেখেছি যে মাস্টার্স ডিগ্রি করার পরে তারপরে অনেক সময় একটা কোর্স ওয়ার্ক করাতে হয়, তারপরে তারা পিএইচডি তে ঢোকে। কিন্তু এই 4 বছর যারা একটা আন্ডার গ্রাজুয়েট কোর্স পাস করে বেরোচ্ছে তারা সরাসরি তাদেরকে পিএইচডি তে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এইটা কি আদৌ সায়েন্টিফিক, আদৌ জাস্টিফাইড? আপনি যদি মানে ইউএসএ তেও দেখেন এইটা কিন্তু কোথাও নেই। অর্থাৎ এইখানে ন্যাশনাল এডুকেশন পলিসি কেন এটা করেছে, কিসের জন্য করেছে, এটা কিন্তু সবার আগে ভাবা উচিত যারা এই পলিসি তৈরি করেছে, এবং তাদের রিথিঙ্ক করা উচিত যে এটা কিন্তু একেবারেই ঠিক সায়েন্টিফিক্যালি করা হচ্ছে না। ন্যাশনাল এডুকেশন পলিসি রিসার্চের উপর অনেক ইম্পর্টেন্স দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল সিনারিওটা কি আমাদের রিসার্চ ফান্ডিং এ? বলা হচ্ছে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি যে ডকুমেন্ট তাতেই বলা হয়েছে যে despite this critical importance of research, the research and innovation investment in India is at the current time only 0.69% of GDP। অর্থাৎ 0.69% of GDP হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশনে আমাদের এখানে সেই পার্সেন্টেজটা যাচ্ছে। তাহলে আমি কি করে আমি রিসার্চের উপর ইম্পর্টেন্সটা দিচ্ছি, কিভাবে আমি বলছি যে আমরা রিসার্চের উপর ফান্ডিং এর উপর ইম্পর্টেন্স দিচ্ছি? এটা তো একটা দিক গেল। আর আমাদের নিজেদের অভিজ্ঞতা কি, যে আমরা জানি যে কয়েক বছর আগে এই গভর্নমেন্ট ইউজিসি যে মেজর রিসার্চ প্রজেক্ট সেগুলো বন্ধ করে দিয়েছে। 5 ইয়ার যে প্ল্যান ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এপ্রিল 2017 এর পর। সেই 5 ইয়ার প্ল্যান আর নেই, যার ফলে ইউনিভার্সিটিগুলো আর কোনো এর আন্ডারে টাকা পায় না রিসার্চ বা টিচিং এ। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার এমিনেন্সের জন্য রুসা প্রোগ্রাম পায় 100 কোটি টাকা, 2 বছরে 100 কোটি টাকা স্যাংশন হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই অনুযায়ী প্ল্যান করে সমস্ত রিসার্চ প্রোগ্রামগুলোকে চালাচ্ছিল। হঠাৎ করে 1 বছরের শেষে যখন প্রায় 1.5 বছর হতে চললো তখন বলছে যে 1 বছরের পর আর কোনো টাকা দেওয়া হবে না। 58 crore এখনো রুপিস গভর্নমেন্ট ইউজিসি দেয়নি, এবং এখনো পর্যন্ত যা বক্তব্য তারা এই টাকাটা কোনোভাবেই দিতে চাইছে না। সেখানে আমাদের মানে হাজারের উপর প্রায় স্কলার, তারপর হচ্ছে এই প্রজেক্টগুলো চলছে, তারা কিন্তু আজকে প্রায় পথে বসেছে, এবং ইউনিভার্সিটিও পথে বসেছে, কারণ ইউনিভার্সিটি 100 কোটি টাকা ধরে খরচ করছিল। এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে কিন্তু একটা ফান্ডেড প্রজেক্ট, অর্থাৎ কমিটেড টাকা, সেটাও কিন্তু আজকে গভর্নমেন্ট দিচ্ছে না। সেখানে দাঁড়িয়ে বলছে কি না আমরা রিসার্চের উপর গুরুত্ব দিচ্ছি, রিসার্চের উপর মোর এমফাসিস দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে একবারই বিশ্বাসযোগ্য নয়, কারণ গত কয়েক বছর ধরে রিসার্চ ফান্ডিং কমেছে, এবং আমাদের অভিজ্ঞতা বলছে রিসার্চ ফান্ডিং আরো কমছে দিনে দিনে। এইবার যেটা প্রশ্ন আসবো অটোনমি। আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম যে আজকে রাধাকৃষ্ণনের জন্মদিন, রাধাকৃষ্ণন কি বলেছিলেন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট আছে, তারপরে কোঠারি কমিশন আছে, কিন্তু রাধাকৃষ্ণন বলেছিলেন যে ইউনিভার্সিটিগুলোর অটোনমি দরকার, সেখানে কোনো গভর্নমেন্ট ইন্টারফারেন্স থাকবে না, সেখানে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, ইউনিভার্সিটিগুলোকে ইউনিভার্সিটি মোডে কাজ করতে দিতে হবে। কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি আছে বলছে, রেগুলেটরি সিস্টেমে 4টে ভার্টিকেল আছে: ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, জেনারেল এডুকেশন কাউন্সিল। এটা 4টে মূল
মানে মেন ভার্টিক্যাল, এর আন্ডারে অগন্তি হচ্ছে ছোট ছোট আছে, সে এআইসিটি হতে পারে, তারপর ইউজিসি হতে পারে, এরকম আরো হাজার একটা এরকম ছোট ছোট মানে রেগুলেটরি বডি আছে। এই চারটে মেন ভার্টিক্যাল, তার সাথে এরকম ছোট ছোট আরো বডি। আর আবার এদিকে আপনি স্টেট লেভেলেও দেখবেন সেখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে, হায়ার এডুকেশন কাউন্সিল আছে, তারা বিভিন্ন রকম অ্যাডভাইসারি পাঠিয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি দেখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অটোনমির চিহ্ন মাত্র নেই, যেটা উদায়নদা প্রথমে বলার চেষ্টা করছিল, যে বিশ্ববিদ্যালয়ের অথরিটিও আজকে সিদ্ধান্ত নিতে পারছে না। পারবে কি করে? তাদের তো কোনো অটোনমি দেওয়া হচ্ছে না, কারণ একদিক থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর একদিক থেকে স্টেট গভর্নমেন্ট এই পুরো অটোনমির ধারণাটাকেই চৌপাট করে দিয়েছে। অর্থাৎ আমরা আজকে রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করছি, এই অটোনমি না করতে দেওয়ার মধ্যে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টই রাধাকৃষ্ণনকে সর্বোচ্চ পর্যায়ের অপমান বলতে যা বোঝায় সেটাই করছেন। তার ধারণা যে তার অটোনমির ধারণা, সেই অটোনমির ধারণাকে পুরো নস্যাৎ করে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের ন্যাশনাল এডুকেশন পলিসি এবং স্টেট গভর্নমেন্ট সবাই মিলেই হচ্ছে এই অটোনমির ধারণাকে নস্যাৎ করে দিচ্ছেন। সুতরাং বেসিক্যালি ন্যাশনাল হায়ার এডুকেশন পলিসিতে এত রকমের রেগুলেটরি বডির কথা বলা আছে যে আলটিমেটলি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলোর কোনো অটোনমি কিন্তু থাকবে না। এখানেও আবার অনেক ভালো ভালো কথা আমি বললাম, যে বলা হয়েছে যে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্ট, তাদেরকে তুলে আনতে মানে হাই কোয়ালিটি সাপোর্ট সেন্টার করতে হবে এবং তাদেরকে অ্যাডিকুয়েট, ইউনিভার্সিটি উইল বি গিভেন অ্যাডিকুয়েট ফান্ড। এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলোকে বললাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দিয়েছে, অন্য কোনো ফান্ডে কোথাও টাকা দিচ্ছে না, বিশেষত স্টেট ফান্ডের ইউনিভার্সিটিগুলোকে। সেখানে দাঁড়িয়ে এইরকম হাই কোয়ালিটি সাপোর্ট সেন্টার, অ্যাডিকুয়েট ফান্ড, এই কথাগুলো ইমমেটেরিয়াল। কারণ মানে 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 সাধারণ যে ইনফ্রাস্ট্রাকচার, নর্মাল যে ইনফ্রাস্ট্রাকচার লাগে বিশ্ববিদ্যালয়গুলোকে চালাতে, সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই। আজকে বসার ক্লাসরুম নেই, সব স্টুডেন্ট চলে এলে সত্যি বসার ক্লাসরুম নেই, ল্যাবরেটরি স্পেস নেই। একটা টাকা না দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট এই পারপাসে। তাহলে কি করে আমরা বিশ্বাস করব যে আরো অ্যাডিকুয়েট ফান্ড দেবে সোশিও ইকোনমিক যে মানে ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসছে তাদেরকে সাপোর্ট করার জন্য? এটা কিন্তু প্রায় সোনার পাথর বাটির মতো অবস্থা দাঁড়াচ্ছে। সুতরাং এইগুলো কিন্তু মনে হচ্ছে না আদৌ মানে মানে হবে। সুতরাং দিজ ওয়ার্ডস আর ভেরি এনকারেজিং, বাট উই আর অল ওয়েল অ্যাওয়ার দ্যাট দ্য ফান্ডিং, মানে ফান্ডিং, গভর্নমেন্টের ফান্ডিং সেটা কিন্তু ভেরি ভেরি লেস। আর লাস্ট একটা কথা, দুটো কথা বলবো, তার মধ্যে আরেকটা হচ্ছে যে ইজ ইট দ্য রাইট টাইম টু ইমপ্লিমেন্ট দ্য নিউ এডুকেশন পলিসি? আমরা জানি এই মুহূর্তে আমরা কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আছি, পার্লামেন্ট চলছে না, কোনো টিচার্স অর্গানাইজেশনের সাথে কোনো রকম কোনো ডিসকাশন হয়নি, তারপরে আমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। আর কি আর যে রিসেন্ট যে তথ্য সেটা সবাই আপনারা দেখেছেন, যে এই Q1 নাম্বারস অফ জিডিপি, সেটা হচ্ছে 2020-21 23.9% হচ্ছে কমে গেছে, যেটা লাস্ট 40 বছরে হয়নি। অর্থাৎ ইকোনমির অবস্থা খুব খারাপ। সেখানে দাঁড়িয়ে পুরো ন্যাশনাল এডুকেশন পলিসিতে যা যা বলা আছে যে 6% আমরা জিডিপির এখানে যে জিডিপির 6% সেটাকে আমরা শিক্ষা খাতে নিয়ে যাব, সেখানে দাঁড়িয়ে এই হচ্ছে আমাদের জিডিপির অবস্থা, ইকোনমির অবস্থা। 23.9% এই লাস্ট কোয়ার্টারে হচ্ছে এটা সিঙ্ক করে গেছে ইকোনমি। সেখানে দাঁড়িয়ে কি করে আমরা বিশ্বাস করব যে হচ্ছে যে এই পলিসিটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে এবং উইদাউট এনি মানি এই পলিসি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে? সুতরাং আমরা যেটা আবার ওই একটা কথাই বলছিলাম, যে এরা বলছে যে আমরা 6% জিডিপির হচ্ছে 1968-এ বলা হয়েছিল 6% জিডিপি, আর আজকে 2020 এখনো পর্যন্ত আমরা কিরকম জিডিপির কত পার্সেন্ট হচ্ছে ব্যয় হচ্ছে সেটা আমি লাস্ট স্লাইডে গিয়ে দেখাবো। তারা এই সরকার বলছে নাকি 6% জিডিপির হচ্ছে তারা মানে খুব আর্লিয়েস্টে হচ্ছে এই পার্সেন্টেজটাকে নিয়ে যাবে। এটা কি সম্ভব যে 68 সাল থেকে এতদিন পর্যন্ত যে জিডিপি 6% নিয়ে যাওয়া গেল না, সেখানে এই সরকার বলছে যে 6%-এ নিয়ে চলে যাবে? সেই লাস্ট স্লাইড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই সরকারের মানে এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? এই সরকার কিভাবে ফান্ডিং করেছে সেটা এই স্লাইডটাতে আমি দেখানোর চেষ্টা করব। যে এখানে দেখবেন যে জিডিপির মনমোহন সিং গভর্নমেন্ট যখন ছিল একটা সময় 3.36% পর্যন্ত ব্যয় হয়েছিল এবং মোটামুটি ইউপিএ 2-তে 3.19% হচ্ছে ছিল, 6%-এর ধারে পাশে ছিল না। সেখানে
এই মোদি গভর্নমেন্টের আমলে দেখবেন 2.84 থেকে মোটামুটি 2.88 2.98 এর মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ অ্যাভারেজ এক্সপেন্ডিচার 2.88%, সেখানে 6% কিন্তু অনেক দূর। অর্থাৎ আদৌ কি এরা যারা এইরকম এতটাই শিক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ এতটাই কমিয়েছে তারা আর্লিয়েস্টে 6% জিডিপি এডুকেশনে ব্যয় করবে, এটা কিন্তু খুবই মানে কষ্টপ্রসূত কল্পনা। এবং আমি সকলকে ধন্যবাদ জানাবো, কিন্তু আমি খুব বেশি আশার কথা এই ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে শোনাতে পারলাম না, কারণ পুরো পলিসি জুড়েই প্রচুর আশার কথা শোনানো আছে, কিন্তু তাদের ইমপ্লিমেন্টের ব্যাপারে সত্যিই কোনো আশার বাণী এখানে নেই। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ তার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। কেউ কথা রাখে না, একদমই তাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি যতদূর জানি প্রায় আমাদের 150 পোস্ট খালি আছে, তাই তো পার্থ? প্রায় 150 পোস্ট খালি আছে, বেশি হবে সংখ্যায় হয়তো। ভারতবর্ষের ছাত্র সংখ্যা প্রায় 30 কোটি বা একটু বেশি হতে পারে। যে কোনো আমেরিকার পপুলেশন বোধহয় 35 কোটি। অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার যে পলিসি, তার যে এডুকেশন পলিসি, সেটা ভারতবর্ষের মতো করে হবে। আমরা কেন অন্যান্য দেশের মতো করে তৈরি করব? ভারতবর্ষের মতো একটা অদ্ভুত জায়গা কোথাও নেই। তার কারণটা হচ্ছে এখানে এতগুলো ভাষাভাষী অঞ্চল আছে। পৃথিবীতে আর একটা জায়গা দেখাতে পারবেন না কোনো দেশে যেখানে এতগুলো ভাষায় মানুষ কথা বলে। এর অসম্ভব বৈচিত্র্য, অতএব তার এডুকেশন পলিসি তার মতো করে হওয়া উচিত। পার্থবাবু ঠিকই বলেছেন, শিক্ষকের সম্মান পে কমিশনটাই দিতে চাইছে না, আর সম্মানের প্রশ্ন। ন্যাচারালি আমরা এই অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে বাস করছি। আমরা জানি সেখানে স্টুডেন্টস টিচার্স রেশিও, স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, সাংঘাতিক অবস্থায় চলে যাচ্ছে। শিক্ষকের সম্মান প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে। আমাদের পরবর্তী বক্তা অধ্যাপক সাংখায়ান চৌধুরী স্যার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার বিশিষ্ট অধ্যাপক। স্যার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, বায়োইনফরমেটিক্স, কম্পিউটার নেটওয়ার্ক, এই সমস্ত বিষয়ে কাজ করেন, গবেষণা করেন এবং পড়ান। আজকে উনি এখানে এসছেন যে কুটা অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে। ওনার থেকে আমরা তার মূল্যবান বক্তব্য শুনবো। স্যার, আপনার বক্তব্য শুরু করুন প্লিজ। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? একদম ক্লিয়ার, কোনো প্রবলেম শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা, শিক্ষক দিবসের শুভেচ্ছা। আর কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তরফ থেকে, আমি এই মুহূর্তে সাধারণ সম্পাদক, কিন্তু শিক্ষক সমিতির তরফ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন। বিশেষ করে অভিনন্দন জানাই এই সুযোগটা আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য উদয়ন বাবুকে, রঞ্জন বাবুকে, এবং আমাদের সতীর্থরা যারা আছেন, পার্থ আছেন, দেবব্রত আছেন, তারকদা আছেন, এবং প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে, এবং আপনারা যারা শুনছেন বিশেষত তাদের জন্যই তো অনুষ্ঠান, তাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। হ্যাঁ, মানে উদয়ন বাবুর কথা ধরেই বলবো যে 33 বছর কেন, আরো অনেক বেশি বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সুনীল গাঙ্গুলির কবিতায় তাই ছিল, চেষ্টা করছেন যখন কেউ কথা রাখে না। রাখবে কি রাখবে না আমরা জানি না, কিন্তু ঘরপড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি আমাদেরও আর কি বুকটা টন টন করে ওঠে যে যখনই এতগুলো প্রত্যাশার কথা, ওই যে পার্থ যখন বলছিলেন না, সত্যি সত্যিই তো জাতীয় যে শিক্ষানীতিটা, তার মধ্যে অনেক ভালো ভালো কথা আছে, বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু ওই যে বললাম যে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তার ফলে হচ্ছে যে যখন আমাদের যা অভিজ্ঞতা তার সঙ্গে যখন মানিয়ে দেখতে চাই, তখন বড্ড ভয় করে। আর সেই ভয় থেকেই যে কনসার্নগুলো তৈরি হয়, যে প্রশ্নগুলো মনে জাগে, সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই ধরনের প্ল্যাটফর্মগুলো আমাদের কাছে খুব প্রয়োজনীয়। আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা কি ভাবছি, আমার সংগঠন কি ভাবছে। আমরা সংগঠনের মধ্যে যে সমস্ত মাস্টারমশাইদের সঙ্গে ব্যক্তিগত স্তরে বা সাংগঠনিক স্তরে আলোচনা করেছি, সেখান থেকে যা উঠে এসছে কথাবার্তার ভিত্তিতে, তার একটা নির্যাস আপনাদের সামনে আমি বলতে চাইছি, এবং আমি চেষ্টা করব যেগুলো পার্থ বলেছে সেগুলোকে যাতে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায়। তা নাহলে একই কথার পুনরাবৃত্তি হতে থাকলে বড্ড বেশি মানে আর কি আপনারা যারা শুনছেন আপনাদেরও ভালো লাগবে না হয়তো।
মানে আমি ঠিক আসলে তো কম্পিউটার সায়েন্স পড়াই, মানে আমার ওইভাবে হয়তো দর্শনগতভাবে একটা শিক্ষা নীতিকে যেভাবে ব্যাখ্যা করা দরকার সেটা পারবো না, কিন্তু একদম এফেক্টিভলি আমরা কাজ করতে গিয়ে মানে একদম কার্যকরী দিক থেকে যে অসুবিধাগুলোর কথা আমরা ভাবছি বা আমরা সন্দেহ তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমি শুরু করি। ধরুন একটা জাতীয় শিক্ষানীতির থেকে আমরা কি এক্সপেক্ট করি, প্রথমে আমরা কি আশা করি, কেমন তার রূপরেখাটা হবে। আমরা নিশ্চয়ই ধরে নেবো এই মুহূর্তে একটা চালু শিক্ষানীতি আছে, একটা শিক্ষানীতিকে ভিত্তি করে একটা চালু শিক্ষা ব্যবস্থা আছে। তাহলে সেই চালু শিক্ষা ব্যবস্থাটার গলদগুলো এবং ভালোর দিকগুলো ওই কমিটি যখন অ্যানালিসিস করছেন তারা এটা নিশ্চয়ই অ্যানালিসিস করবেন। তার যে স্ট্রেংথের জায়গাগুলো সেগুলোকে এমফাসাইজ করার চেষ্টা করবেন, তার যে উইকনেসের জায়গাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করবেন। এবং এই মুহূর্তে যে ভারতবর্ষের আমরা যে বলি না যে সোয়াট অ্যানালিসিসের কথা বলতাম, যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, তা নিশ্চয়ই সবাই তো একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে শুরু করে, মানে ওনারা তো হঠাৎ করে লিখতে শুরু করে ফেললেন না, বা কেউই করেন বলে আমি বিশ্বাস করি না। তাহলে তারা কি করছেন, তারা নিশ্চয়ই এই ধরনের একটা পদ্ধতি অবলম্বন করছেন যেখানে প্রথমে তারা উইকনেস গুলোকে, গলদগুলোকে, এই মুহূর্তে যে শিক্ষা ব্যবস্থা তার গলদগুলোকে চিহ্নিত করছেন, তারপর এই মুহূর্তে ভারতবর্ষের প্রেক্ষিতের সঙ্গে মানানসই করে সেই গলদগুলোকে উতরানোর জন্য, সেই গলদগুলোকে পেরিয়ে যাওয়ার জন্য একটা শিক্ষানীতি এবং সেই শিক্ষানীতিকে রূপায়ণ করার জন্য কিছু অ্যাকশন পয়েন্ট তৈরি করছেন। এই জায়গাটা আমি একটু আলাদা করে গুরুত্ব দিয়ে বলতে চাই, যেটা পার্থ বারবার বলার চেষ্টা করছিল, যে এই দলিলটা হায়ার এডুকেশনের জায়গাটা অনেকবার পড়েছি, যেহেতু আমি হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত। 66 পাতার দলিল একদম খুঁটিনাটি করে সবটা পড়েছি এমন দাবি করছি না, কিন্তু কম্পালশনের কারণে বলুন, সাংগঠনিক একটা পদে থাকার ফলে পড়তে হয়েছে, এবং পড়তে গিয়ে বারবার যেটা দেখেছি প্রচুর ভালো ভালো মানে একটা বৈপরীত্যে ভরা গোটা দলিলটা। মানে দলিলের কোনো এক জায়গায় এমন কথা বলা হচ্ছে, পরবর্তী কোনো পয়েন্টে গিয়ে এমন কোনো অ্যাকশন পয়েন্ট বলা হচ্ছে যে অ্যাকশন পয়েন্টটা ওই যে ভিশন স্টেটমেন্ট বলা হচ্ছে, যে নীতির কথা বলা হচ্ছে, সেই নীতির সঙ্গে কনফ্লিক্ট করছে। এবং এই জায়গাটাই হচ্ছে আশঙ্কার জায়গাটা তৈরি করে দেয়, এবং সেই আশঙ্কার জায়গাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আলোচনা করা ছাড়া আর কি উপায় আছে বলুন। আপনি যদি মানে আমার যে অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে যে শেয়ার করছি, আপনি যদি মূল গলদগুলোকে চিহ্নিত করার কথা বলেন, যদি স্কুল এডুকেশনই ধরেন, আমি অত মানে সার্বিকভাবে ভারত তারত বুঝছি না, আমি আমার কলকাতায় দাঁড়িয়ে, আমি একদমই কলকাতার ছেলে, তাহলে কলকাতায় গড়ে ওঠার বা কলকাতায় বড় হয়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে আমরা মানে আজ থেকে যারা ধরুন 40 বছর আগে, 35 বছর আগে কলকাতায় পড়াশুনো করেছি স্কুল লেভেলে, তখনও কিন্তু আমরা মূলত এলাকার সরকারি পোষিত স্কুলগুলোতে সাধারণভাবে ছেলেরা, এমনকি ভালো ছেলে মেয়েরাও পড়তো। আমার ছোটবেলায় মনে পড়ে, আমার তো হিন্দু, হেয়ার এইসব স্কুলের অসম্ভব রমরম, সেখান থেকে মাধ্যমিকে স্ট্যান্ড করতো। কিন্তু আস্তে আস্তে প্যারাডাইমটা কোথায় শিফট করে গেল, কেন হলো জানি না, সেই কারণটাই তো খোঁজা দরকার। যে এখন মূলত আপনি দেখবেন যে আমাদের মতো ঘরের ছেলেমেয়েরা বা একটু যারা মানে অ্যাফোর্ড করতে পারে, এই ধরনের ঘরের ছেলে মেয়েদের বা বাবা মাদের মধ্যে প্রবণতা হচ্ছে তারা এই ধরনের স্কুলে তার বাচ্চাদের পাঠাচ্ছেন না। কেন? এবং আমি খোঁজ নিয়ে দেখেছি, কারণ বিশেষত আমার কাজের সূত্রে এরকম কতগুলো সরকারি স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকার সুবাদে আমি খোঁজ নিয়ে দেখেছি যে সেই স্কুলগুলোয় এক সময়কার কলকাতার একটা, উত্তর কলকাতার একটা নামকরা একটা মেয়েদের স্কুল, এখন সেখানে মূলত ফার্স্ট জেনারেশন লার্নার। মানে এই যে একটা প্যারাডাইম শিফট করে গেল, যে সরকারি পোষিত স্কুলগুলো কেবলমাত্র যারা এফোর্ড করতে পারেন না তাদের জন্য, এবং যারা এফোর্ড করতে পারেন তাদের জন্য একটা প্যারালাল একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হলো। মানে এইটা হলো কেন? মানে এইটা যদি একটাকে আমি যদি বলি যে একটা গলদ যদি আপনি ধরেন, তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসার কথা আপনার দলিলের মধ্যে বলা থাকবে। কিন্তু দলিলের মধ্যে বলতে গিয়ে ওনারা যে ধরুন আপনি স্কুলের ক্ষেত্রে যে বলছেন যে হ্যাঁ এটা ঠিকই, ওনারা যেটা অনেকগুলো কথা ওখানে বলছেন যে আমরা ছাত্রদের মধ্যে সেই যে রিজনিং সেন্স, ছাত্রদেরকে পড়াচ্ছি ভীষণ মেমোরাইজড, মানে মুখস্থ বিদ্যার উপর ভরসা করে, সে মুখস্থ করতে পারলেই সে নম্বর পায়, যার ফলে নম্বর তার গুরুত্ব হারাচ্ছে। তার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি, এইটাকে উস্কে দেওয়ার যে কথা শিক্ষকদের ছিল, সেটা করতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এবার দেখুন এই কথাটা যেটা বলছেন এটা আপাত দৃষ্টিতে ভালো, যেটা পার্থ বলছিল, আমি আবার সেই জায়গাটাকে হিট করতে চাইছি। কিন্তু বেরিয়ে আসার জন্য ওনারা যে সমস্ত সাজেশন দিচ্ছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যে একটা বলছেন, আমি জাস্ট সেটা বলছি যে ক্লাস্টারাইজেশন অফ স্কুল।
কেন এই ক্লাস্টারাইজেশন স্কুলের কথা বলছেন? কোঠারি কমিশনের এতে একটা নেভারহুড স্কুলের কনসেপ্ট ছিল। সেখানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হচ্ছে এই যারা পিছিয়ে পড়া অংশ, যারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, যারা দলিত, যারা সাধারণভাবে সমাজের অনগ্রসর, যাদেরকে শিক্ষার আওতার মধ্যে আনা যাচ্ছে না। শিক্ষা তো এক অর্থে ইনক্লুসিভ হতে হবে, আমার সেটা তো একটা শিক্ষার অন্যতম লক্ষ্য। তাহলে সেটা করতে গেলে আপনাকে রাষ্ট্রকে তার কাছে পৌঁছতে হবে, তারা রাষ্ট্রের কাছে আসবে না। মানে এরকম তো নয় বিষয়টা যে তারা একদম পড়ার জন্য, তারা তাদের এই বোধ আছে যে তারা জানে যে শিক্ষাটা আমাকে নিতে হবে, সেই জন্য তারা এসে স্কুলে অ্যাডমিটেড হবে। রাষ্ট্রকে তার কাছে যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে পৌঁছতে হবে, যাতে তাদের আত্মীকরণ করে নেওয়া যায় এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। সেখানে আপনি কি বলছেন? সেখানে আপনি যুক্তি দেখাচ্ছেন যে র্যাশনালিটি, বলছেন যে স্কুলগুলোয় যদি মানে ছাত্র কম থাকে, স্কুলগুলোতে যদি মাস্টারমশাই এমন বেশি থাকে, তাকে আমি সেই স্কুলগুলো মানে ঠিক লাভ ক্ষতির হিসেবে যদি একটা ব্যালেন্স আমি না করতে পারি, তাহলে অনেকগুলো স্কুলকে আপনি মার্জ করে দেওয়ার কথা বলছেন। কলেজের ক্ষেত্রেও একই কথা বলেছেন। তাহলে এইটা যদি তার অ্যাকশন পয়েন্ট হয়, তার মানে কি হলো? তার মানে যে পিছিয়ে পড়া অংশের একটা ছেলে বা একটা মেয়ে, আমি বিশেষ করে যদি বলি, যার এখনো অবধি মানে অধিকাংশ স্কুলে আমরা তো কাগজে পড়ে দেখি যে একটা ভালো করে মেয়েদের স্কুলগুলো শৌচাগার অবধি নেই, ইনফ্রাস্ট্রাকচারের এই অবস্থা। সেইখানে দাঁড়িয়ে তার বাবা মা তাকে পড়তে পাঠাতে চায় না, ছেলেকে ক্ষেতের কাজে পাঠিয়ে দিতে চায়। সেইখানে যদি দেখা যায় যে স্কুলটা আর আমার গ্রামে থাকলো না, 4-5টা গ্রামে স্কুল গিয়ে ক্লাস্টার করে একটা গ্রামে চলে গেল, আমার থেকে অনেক দূরে হয়ে গেল, তাহলে যে ছেলেটা সাধারণভাবে এই প্রক্রিয়াটার মধ্যে আসতে চায় না, আপনি তো তাকে দূরে ঠেলে দিলেন। তাহলে ইনক্লুশনের কথা আপনি বলছেন, আর অ্যাকশন পয়েন্টে আপনি কিন্তু এক্সক্লুড করছেন। এবং গোটা অ্যাকশন পয়েন্টটাকে আপনি যদি এক 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 করে একটু অ্যানালিসিস করে দেখেন, যে দেখবেন গোটাটা অ্যাকশন পয়েন্ট যেভাবে তৈরি করা হয়েছে, মুখে যাই বলুন না কেন, তার মধ্যে একটা এক্সক্লুশনের ব্যাপার কিন্তু সর্বত্র রয়েছে। আমি স্কুল এডুকেশনটা, যেহেতু হায়ার এডুকেশন নিয়ে আমরা সবাই আলোচনা করছি, আমি স্কুল এডুকেশনের এই জায়গাটাকে বলার চেষ্টা করছিলাম যে মানে ওনারা একই বলছেন, একই মানে আলাদা করে কোনো রিজার্ভেশন নিয়ে কোনো মন্তব্য নেই। ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে একটা মানে কাস্ট এখনো এরকম ভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেখানে এই পিছিয়ে পড়া অংশকে নিয়ে আসার জন্য আনতে হবে বলছেন, কিন্তু নিয়ে আসার জন্য পরিকল্পনা কি, তার অ্যাকশন পয়েন্ট কি বলছেন না। পক্ষান্তরে বলছেন যে আপনি ক্লাস্টার করে দেবেন, তার ফলে হচ্ছে যে ছেলেটা এখন অব্দি তার গ্রামের একটা স্কুলে যেত, একটু মিড ডে মিল পেত, যে সুযোগ সুবিধা পেত, খাবার আশায় আপনি মিড ডে মিল দিচ্ছেন কেন? মিড ডে মিল দিচ্ছেন একটাই কারণে, তাকে আকর্ষণ করছে। এখন আবার বলেছে খুব ভালো কথা যে ব্রেকফাস্ট দিতে হবে তার আগে, খুব ভালো কথা, ব্রেকফাস্ট দিতে হবে। কিন্তু এই ব্রেকফাস্ট দিতে হবে যেরকম, ঠিক তেমনি ওই ক্লাস্টারাইজেশন করার ফলে হচ্ছে যে এই যে প্রকল্পের আওতায় যে সমস্ত ছেলে মেয়ে আসছিল, তার সংখ্যা স্বাভাবিকভাবে কমে যাবে। অর্থাৎ প্রত্যেকটা প্লাস পয়েন্টের সঙ্গে কিন্তু একটা করে নেগেটিভ পয়েন্ট যুক্ত হয়ে আসছে। এই জায়গাটা আমি একটু ভেবে দেখতে বলবো, কারণ ওনারা যা করবো বলছেন সেটা খুব ভালো, আর যেভাবে করবো বলছেন তাতে ওই জায়গাটায় পৌঁছানো আমাদের কাছে, অন্তত আমাদের অভিজ্ঞতার বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি মিলিয়ে নিতে পারেন যে সেটা কিছুটা অস্বাভাবিক লাগছে। স্কুলের ক্ষেত্রে এইটা বললাম। আচ্ছা, আপনি এবার 9.3, আমি কলেজের ক্ষেত্রে আসছি, বা সাধারণভাবে ওনারা বলছেন খুব ভালো কথা, ছাত্রদের কেবলমাত্র চাকরি উপযোগী করাই শিক্ষার মূল লক্ষ্য নয়, ওনারা বলছেন জাতীয় শিক্ষানীতিতে। অ্যাবসলিউটলি ট্রু। মানে কে এর অন্যথা কে কথা বলবে? তো সত্যি ছাত্রদের কেবলমাত্র চাকরি উপযোগী করা শিক্ষার মূল লক্ষ্য নয়। এবার সেটাকে করার জন্য কি কি কারণগুলো চিহ্নিত করছেন, চাকরি উপযোগী করার নয় বলছেন। এবার কি কার্যে বলছেন দেখুন, যেটা পার্থ বলছিল যে মাল্টি ডিসিপ্লিনারি বলছেন, সমস্ত মানে ইনস্টিটিউট গুলো নাকি মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউটে পরিণত হবে 2030-এর মধ্যে। তাহলে এই যে ভালো ভালো ইনস্টিটিউট গুলো, কিন্তু আপনার চোখের সামনে কি ঘটছে বিগত কয়েক বছরে আপনি যদি দেখেন, আমি টেকনোলজির মাস্টারমশাই বলে আমার উদাহরণটা টেকনোলজি থেকেই আসবে, কতগুলো নতুন আইআইটি খুলেছে বলুন তো। আইআইটি গান্ধীনগর, আইআইটি পাটনা, এবং মানে ওনারা বলছেন যে মানে, এবং সাধারণভাবে আপনি যদি দেখেন যে স্টেট এডেড ইউনিভার্সিটিগুলোর ফান্ডিং কমিয়ে দেওয়া হচ্ছে, এবং পুরো টাকাটাই গিয়ে ওই ধরনের কিছু বাছা ইনস্টিটিউটস, আইআইটি, এইগুলোর উপর ঢালা হচ্ছে। আচ্ছা, আইআইটি কি মাল্টিডিসিপ্লিনারি সেই অর্থে? কিন্তু মূলত তো ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে ওনারা ডেলিভার করে। আর এই মাল্টিডিসিপ্লিনারি কথাটার মানে কি? মাল্টিডিসিপ্লিনারি মানে এইরকম হবে না তো। দেখুন, আমরা একটা কথা শুনে অভ্যস্ত ছিলাম, সেটা ইন্টারডিসিপ্লিনারি। সেটা আমরা এইভাবে বুঝি, মানে যেরকম এইমাত্র কথা প্রসঙ্গে হচ্ছিল যে কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট,
সে পরবর্তীকালে কাজ করার জন্য সে দেখলো বায়ো ইনফরমেটিক্স এর উপর সে কাজ করবে। তার মানে তার কি হলো, তার বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা লাগবে। কিন্তু দেখা যেতে পারে যে ঘটনাচক্রে সে হয়তো বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অত পড়াশোনা করে আসেনি। তাহলে সে কি করলো, সে একটা বায়োলজির কোর্স যাতে নিতে পারে। মানে ওনারা এই কথাটা বলছেন যে যে কারণগুলো চিহ্নিত করেছেন যে উচ্চশিক্ষার ঘাটতি, তার মধ্যে একটা বলছেন যে রিজিড সেপারেশন অফ ডিসিপ্লিনস। ঠিক, রিজিড সেপারেশন ডিসিপ্লিন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলছেন মাল্টি ডিসিপ্লিনারি। আচ্ছা, ইন্টারডিসিপ্লিনারি হলেই তো এই সমস্যাটার সমাধান হতো। মানে ধরা যাক কম্পিউটার সায়েন্সের একজন ছাত্র যে বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করতে যায়, তার বায়োলজিটা জানা দরকার বা তার কোনো আনুষঙ্গিক আরো কতগুলো বিষয় জানা দরকার, সেইগুলো সেই ইন্টারডিসিপ্লিনারি সেই কোর্সগুলো তাকে অফার করা হচ্ছে। কিন্তু এটাকে আরো খুলে দিয়ে বলা হচ্ছে যে সায়েন্সের একটা ছেলে তার মনে হলো একটু একটু সে গান শিখতে ভালোবাসে, সে একটু গান শিখলো, বা তার মনে হলো আমি একটু অন্য একটা ল্যাঙ্গুয়েজ সংস্কৃত একটু শিখলে আমি অন্য কিছু পড়াশোনা করতে পারবো, একটু সংস্কৃত শিখলো। কিন্তু এই শেখার ফলে তার যে জ্ঞানটা তৈরি হলো, ধরুন কিছুটা কম্পিউটার সায়েন্স, কিছুটা গান, কিছুটা সংস্কৃত, এই ব্যারিয়ারটা ওনারা রাখতে চাইছেন না। তার ফলে আলটিমেটলি কি কিছু তৈরি হলো? মানে এটাকে একটা মানে ইনকমপ্লিট একটা হাফ কুকড জায়গায় নিয়ে ছেড়ে দিচ্ছি না তো? আমি ছেড়ে দিচ্ছি কথাটা এই জন্য আমি বলছি যে একই সঙ্গে ওনারা বলছেন যে মাল্টি এক্সিট পয়েন্ট। মাল্টি এক্সিট পয়েন্ট মানে কি, ওনারা বলছেন তার মানে এটা এক ভালো দিক থেকে দেখলে ভালো, যে একটা ছেলে 2 বছর পরে আর পড়াটা কমপ্লিট করতে পারছিল না, সে বেরিয়ে যাবে, তাকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এবং তার ক্রেডিট নাকি ক্রেডিট ব্যাংকে জমা থাকবে। সে যদি মনে করে পরে কোনো সময় এসে ওই ক্রেডিট ব্যাংক থেকে এক্সিস্টিং ক্রেডিটটাকে নিয়ে আবার সে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে। খুব ভালো কথা। কিন্তু মাল্টি এক্সিট পয়েন্ট যখন করছেন, কারিকুলামটা কি সেভাবে ডিজাইন করা হবে? মানে আমাদের দেখুন এখন যে এক্সিস্টিং কারিকুলাম, যে 3 বছরের যখন আমি একটা কারিকুলাম তৈরি করেছি গ্রাজুয়েশনে, তখন তো এভাবে ভেবে করিনি যে 1 বছর পরে একটা ছেলে বেরিয়ে গেলে একটা মডিউল অফ নলেজ নিয়ে বেরিয়ে যাবে, তা তো ঘর নয়। মানে ওনারা বলছেন ওই যে শংসাপত্রটা নিয়ে বেরিয়ে যাবে, তাতে তার একটা স্কিল তৈরি হবে, তার একটা ভোকেশনাল ডোমেনে, তার একটা কারিগরি ডোমেনে তার একটা স্কিল তৈরি হবে, যে স্কিলটাকে তারা বিক্রি করে, যে স্কিলটাকে ব্যবহার করে তারা একটা চাকরি পাওয়ার মতো জায়গায় যাবেন। এক্ষেত্রে দুটো সমস্যা। একটা হচ্ছে যদি ওরকম হাফ কুক মতো অবস্থা হয়, মানে কিছুটা গান, কিছুটা সংস্কৃত, কিছুটা কম্পিউটার সায়েন্স, সেটা হয়তো কোনো কাজে লাগবে না, তার সান্ত্বনা পুরস্কার হিসেবে তাকে একটা সার্টিফিকেট আপনি দিয়ে দিলেন। আর দ্বিতীয়ত আরেকটা যেটা, যে শিক্ষার উদ্দেশ্য তো এই ধরনের ধরুন স্কিল ডেভেলপ হতে পারে না, সে তো, এবং ওনারাও বলছেন যে নয়, ওনারা বলছেন যে একটা নলেজ সোসাইটি গড়ে তোলার কথা, যেখানে সায়েন্টিফিক টেম্পার নিয়ে র্যাশনাল মানুষ তৈরি হবে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, জ্ঞান চর্চার কথা বলছেন। কিন্তু কার্যত যেভাবে অ্যাকশন প্ল্যানটা সাজিয়েছেন, সেখানে কিছু স্কিল্ড লেবার তৈরি করছেন, তার ফলে হ্যাঁ ঠিকই কিছু এমপ্লয়মেন্ট তৈরি হবে। ওই ধরনের হয়তো নির্দিষ্ট আপনি খেয়াল করে দেখবেন একটু, বিভিন্ন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যদি খেয়াল করেন দেখবেন এখন তারা বিভিন্ন রকম কোর্স অফার করছে। ডেটা অ্যানালিসিস খুব চালু, এখন লোকে খুব ইউজ করছে ডেটা অ্যানালিসিস। এই বিভিন্ন ধরনের ফেসবুক টেক্সটবুক সমস্ত ধরনের খবরের কাগজের শিরোনামে আসছে যে যত বেশি ডেটা আমি কালেক্ট করতে পারবো, তার থেকে অ্যানালিসিস করে একজন মানুষের বিহেভিয়ারাল প্রপার্টি গুলো বুঝতে পারবো, তার ফলে সেই লোক আগামী দিনে কি কিনতে চাইছে সেটা একটা মার্কেটিং এজেন্সির কাছেও খুব জরুরি, সেই মানুষ আগামী দিনে কাকে ভোট দিতে চাইছে সেটা একটা রাজনৈতিক দলের পক্ষেও খুব জরুরি। অতএব ডেটা অ্যানালিসিস খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি একটা ক্র্যাশ কোর্সের মতো ডেটা অ্যানালিসিস মানে আপনি শিখিয়ে দিচ্ছেন কিছু টুল, যে টুলটাকে সে ব্যবহার করতে শিখবে। ডেটা অ্যানালিসিস সম্পর্কে যদি জ্ঞান চর্চা করতে হয়, তাকে যদি জানতে হয়, তাহলে তাকে অঙ্ক জানতে হবে, তাকে কম্পিউটার সায়েন্সের একটা কোর কতগুলো জিনিস জানতে হবে। সেইটা না জেনে আপনি তাকে একটা গ্র্যাজুয়েশন লেভেলে ডেটা অ্যানালিটিক্সের কোর্স দিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে কতগুলো টুলে শিক্ষিত করে একটা মিস্ত্রি তৈরি করে ছেড়ে দেয়া। তার কারণ এই মুহূর্তের শাসক যারা আছেন তারা হয়তো আন্দাজ করছেন যে এই মুহূর্তে যারা শিল্পপতি তাদের এই ধরনের একটা চাহিদা তৈরি আছে। তাহলে এই চাহিদাকে কেটার করার জন্য একটা লেবার মার্কেট, হ্যাঁ আমি খুব কনসাসলি এই কথাটা ব্যবহার করতে চাইছি, একটা এডুকেটেড একটা লেবার মার্কেট তৈরি হতে পারে। সেই লেবার মার্কেটে সাপ্লাই দেওয়া, মানে যতটুকু না জানলেই কাজটা করা যাবে না, ততটুকু শিখিয়ে সেই মার্কেটের জন্য তাকে প্রস্তুত করে দেওয়াটাই এনাদের কাজ। এইরকম একটা আশঙ্কার জায়গা আমাদের আমাদের মনে হচ্ছে। তা নাহলে এই মাল্টি এক্সিট পয়েন্টের আর কোনো মানে থাকে না। এবং ইন্টারডিসিপ্লিনারি কে আমরা দিয়েই কিন্তু ব্যাপারটা এনকারেজ করা যেত, ওই ধরনের মাল্টি ডিসিপ্লিনারির কথা আসতো না। তার কারণ এবং বিষয়টা যেখানে আমরা আসছি, যে ধরুন একটা জ্ঞান চর্চার সমাজ আমরা কাকে বলবো? যে সমাজ যখন নিজেকে প্রশ্ন করতে শেখে, তাকেই তো আমরা একটা মানে জ্ঞান চর্চার
আকর হিসেবে দেখবো, একটা যেখানে জ্ঞান চর্চা হয় সেখানে মানুষ মানুষকে প্রশ্ন করে, মানুষ সমাজকে প্রশ্ন করে, মানুষ রাষ্ট্রকে প্রশ্ন করে। কিন্তু ওভারঅল আপনি যদি পুরো গেম প্ল্যানটা দেখেন বা পুরো অ্যাকশন প্ল্যানটা দেখেন, সেখানে দেখবেন ওই পার্থ যে কথাটা বলছিল, সমস্ত একটা মানে একদম সেই দিল্লি থেকে ব্লক লেভেল অবধি একটা নজরদারি করার একটা রেগুলেটরি অথরিটি, একটা পরিকাঠামো। এবং মানে অথচ মুখে বলছেন অটোনমি অটোনমি অটোনমির কথা বলছেন। কি করে অটোনমিটা দেবেন বলুন তো? মানে অটোনমি আর সেন্ট্রালাইজেশন এই কথা দুটো একসঙ্গে যায় না। আপনি দেখবেন যে ডিসেন্ট্রালাইজ যত আপনি বিকেন্দ্রীকরণ করবেন তত স্বাধিকার দেয়া সম্ভব। কারণ ক্ষমতার কেন্দ্রবিন্দু যদি একটাই হয়, আপনি যদি গোটা ক্ষমতার কেন্দ্রবিন্দুটাকে গুটিয়ে একটা জায়গায় আনতে পারেন, তাহলে সেটাকে কন্ট্রোল করলেই আপনি গোটা দেশটা কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখুন এরা যেটা বলছেন, ধরুন আপনি একটা উদাহরণস্বরূপ আমি বলছি গবেষণার কথা। ওনারা বলছেন এখন যে গবেষণা অর্গানাইজেশন গুলো আছেন ধরুন, তার মাথায় ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের কথা বলছেন, এবং সেখানে একটা কথা ইউজ করছেন কেয়ারফুলি কোঅর্ডিনেট। কেয়ারফুলি কোঅর্ডিনেট মানে কি? খবরদারি। বলছেন সিনার্জি অফ পারপাস। তারা দেখবে সিনার্জি অফ পারপাস, তারা ঠিক করে দেবেন যে কোন বিষয়ে একজন ব্যক্তি গবেষণা করবেন। মানে এই জায়গাটাই কিন্তু দর্শনগত প্রশ্ন, যে আপনি যখন একটা জ্ঞান চর্চায় সমৃদ্ধ সমাজ তৈরি করার কথা বলছেন, তার মানে আপনি সেই সমাজের একজন মানুষকে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাচ্ছেন, যে কোনো সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাচ্ছেন, যাতে আরো উন্নততর সিস্টেমের দিকে আপনি যেতে পারছেন। অথচ আপনার অ্যাকশন পয়েন্ট বলছে যে আপনি একটা নজরদারি করার পরিকাঠামো তৈরি করছেন, একটা রেগুলেটরি অথরিটি তৈরি করছেন একদম ওপর থেকে নিচ অব্দি, যার মধ্যে দিয়ে আপনি অটোনমিটাকে সংকুচিত করতে চাইছেন। আপনি সমস্ত ক্ষেত্রে আপনি ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, একটা টাইটলি কাপলড একটা, বা ওই যে বলছিলেন যে ইউজিসি আইসিটি সবার মাথায় আপনি চাপিয়ে দেবেন একটা হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি, হীরা বা এই ধরনের কোন অর্গানাইজেশনকে, এবং তারা এমনকি বলে দেবে যে আপনি কোন বিষয়ে গবেষণা করবেন। তাহলে অটোনমিটা কোথায়? আর এইটাই যদি বিকেন্দ্রীকরণ হতো, ভারতবর্ষের মধ্যে মানে স্বভাবতই জড়িয়ে আছে বহুত্ববাদ। মানে এই জায়গাটাকে যদি অস্বীকার করা যায়, আজকে আনন্দবাজারে একটা খুব ভালো প্রবন্ধ বেরিয়েছে সুনীতি চট্টোপাধ্যায়ের ওপর, মানে সেটাও পড়তে পড়তে দেখছিলাম যে মানে বহুত্ববাদের মূল জায়গাটাকে যদি আপনি অস্বীকার করেন, এবং গোটা মানে ওই গোটা এক দেশ, এক শিক্ষা কাঠামো, এক নিয়ম, এই সর্বত্র কিন্তু মানে সেটা শুধু শিক্ষা স্তরে নয়, সেটা রাজনৈতিক স্তরে, সেটা শিক্ষা স্তরে, সর্বত্র এই ধরনের একটা ফর্মুলেশন তৈরি করার চেষ্টা হচ্ছে। একটা ন্যাশনালিস্ট এডুকেশন, একে ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি বলবো কিনা জানি না, কারণ ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি বহুত্ববাদের চর্চা শেখায়, মানে সেটা আমাকে শ্রদ্ধা করতে শেখায় বহুত্ববাদকে। কিন্তু এই জাতীয় শিক্ষানীতির মধ্যে একদমই সেই জায়গাটা নেই, বরঞ্চ এই ছাঁচের মধ্যে মানে একটা ছাঁচের মধ্যে গোটাটাকে বেঁধে ফেলার একটা চেষ্টা আছে। আর জ্ঞান চর্চা সবসময় ছাঁচের বাইরে বাঁচতে বলে। এই গোটা জায়গাটা, যে জায়গাটা বলে আমি শেষ করবো, কারণ এরপরও আরো দুজন বলবেন, আমি আর একটা কথা আমি তুলে দিয়ে যেতে চাই, কারণ টেকনোলজি টিচার হিসেবে এটা আমার দায়। দেখবেন গোটা এডুকেশন সিস্টেমটায় অনলাইন এই কথাটা বারবার ঘুরে ফিরে আসছে। অনলাইন প্রোগ্রামস, অনলাইন এডুকেশন। এখন তো আমাদের তো সব স্কুল তো বদলে স্কুল হয়ে গেছে, তাই নিয়ে অনেক প্রবন্ধ বেরোচ্ছে। আমি জাস্ট মানে অনেকক্ষণ 20 মিনিট হয়ে গেছে, আমি খুব ছোট্ট করে দুটো পয়েন্ট জাস্ট অ্যাড্রেস করতে চাইছি, আপনারা ভেবে দেখবেন। অনলাইন প্রোগ্রামস গুলোর, ওরা বলছেন অনলাইন প্রোগ্রামসকে এনকারেজ করো, অনলাইন প্রোগ্রামকে এনকারেজ করো। আপনারা জানেন, যদি কেউ যদি দেখেন তো দেখবেন যে স্বয়ং বলে একটা প্ল্যাটফর্ম অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তৈরি করা রয়েছে, এবং আমাদের টেকনোলজির জন্য এনপিটেল বলেও একটা প্রজেক্ট আছে, সেখানে অসংখ্য এরকম কোর্স ভিডিও আপলোড করা রয়েছে, তার টেক্সট আপলোড করা রয়েছে, সমস্ত কিছু করা রয়েছে। মানে তার মানে কি এই যে ওই কোর্সগুলো কোনো একটা ছেলে দেখলেই সে সমস্ত শিখে যাবে? আমরা কিন্তু অনলাইনকে বিরোধিতা করছি না, অনলাইনের অত্যন্ত ভালো দিক আছে, বিশেষত উচ্চশিক্ষায়, যেখানে একজন ছাত্র তার একটা পরিপক্কতা এসেছে, সে বাছাই করতে শিখেছে কোনটা তার জানা দরকার, কোনটা তার জানা দরকার নয়। তার যদি মনে হয় সে কোনো একটি বিষয় অ্যাভেলেবল থাকলেও আমার এই ধরনের রিসোর্স ইন্টারনেটের মধ্যে, সেখান থেকে সে দেখতে পারে, অবশ্যই এটা ভালো, সেটা হওয়া উচিত। কিন্তু ওনারা একটা কথা বলছেন যে এতদিন নাকি আমরা যখন মানে স্কুল শিক্ষার কে রিপ্লেস করার জন্য কিন্তু অনলাইন এডুকেশনকে ভাবা যাবে না, এই জায়গাটায় সতর্ক থাকা দরকার। মানে আপনি যদি ক্লাসে গিয়ে আমি যখন পড়াচ্ছি, ক্লাসে গিয়ে যখন ক্লাসরুম এডুকেশন, ক্লাসরুম টিচিং এর কথা আমি যখন বলছি, সেটা নাকি ছিল টিচার সেন্ট্রিক, আর এটা নাকি হলো স্টুডেন্ট সেন্ট্রিক। মানে স্টুডেন্ট তার ইচ্ছে মতো নিতেও পারে, নাও নিতে পারে।
আসলে এই জায়গাটা একটা গন্ডগোল হচ্ছে আমার মনে হয়। মানে স্টুডেন্টকে আপনি যদি কাস্টমার হিসেবে ভাবেন তাহলে এই সমস্যাগুলো তৈরি হতে থাকে। মানে স্টুডেন্ট তো অনেক সময় আমরা ক্লাসে গিয়ে দেখেছি সে তো হয়তো পড়তেও চাইছে না, তাহলে তার ভালো লাগাটা তৈরি করাটা এর মধ্যে একটা মানবিক দিক আছে। মানে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করছেন, তার মধ্যে দিয়ে আরেকজন মানুষকে উস্কে দিচ্ছেন, তার জ্ঞান চর্চার ইচ্ছেটাকে উস্কে দিচ্ছেন। এইটার জন্য একটা ফিজিক্যাল বন্ডিং, একটা চোখে চোখ, তার দিকে তাকানো, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় বলে আমাদের মনে হয়, যেটা অনলাইন প্রোগ্রাম দিয়ে আপনি পুরোটাকে রিপ্লেস করতে পারেন না। মানে এরম হবে না তো, যে এরম কিন্তু একটা ট্রেন্ড দেখা দিচ্ছে। মানে বিশেষত ইঞ্জিনিয়ারিং এডুকেশনে অলরেডি দেখবেন আপনি ম্যাকআউট ডিসিশন নিয়েছে যে 20% ক্রেডিট যে কোনো ছেলে অনলাইন এডুকেশন থেকে নিয়ে নিতে পারে। এবার এই যত অনলাইন এডুকেশন থেকে নেওয়ার প্রবণতা বাড়বে ততই এনারা বলবেন যে মাস্টারমশাই আর না নিলেও চলে। ওই যে কথাটা বলে কথা রাখিনি বলে শুরু করেছিলেন উদয়ন বাবু, আমাদেরও মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বোধহয় 55% টিচিং পোস্ট ফুলফিল্ড, বাদ বাকিটা 45% ফাঁকা। আর প্রযুক্তিগত কথার কথা যদি বলেন, আমি কতগুলো ডেটা দিচ্ছি আর এরপর আর কিছু বলার থাকে না। রুরাল লেভেলে এখনো অব্দি ইন্টারনেট কানেক্টিভিটি লেস দ্যান 20%, আরবানে 60%, কিন্তু স্টুডেন্টের মধ্যে 33%। আর কম্পিউটিং ডিভাইস মানে এই যে ট্যাবলেট, স্মার্টফোন বা ল্যাপটপ, কম্পিউটার, রুরালে লেস দ্যান 10%, আরবানে 40% অ্যাবাউট। এসব হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে বলছে। তাহলে অ্যাক্সেস কোথায়? যে ইউনিভার্সাল অ্যাক্সেসের কথা আপনি বলছেন, সে অ্যাক্সেস কোথায়? তাহলে এদের কি এই যাদবপুর যে একটা উদ্যোগ নিয়েছে, প্রশংসনীয় উদ্যোগ, যারা ওই ধরনের ডেটা প্রোভাইড করতে পারবে না, তাদের ডিভাইস নেই, তাদের দেয়া হবে। তাহলে এই টাকা এইভাবে তো আপনি পুরোটা চালাতে পারবেন না। এই টাকাটা কোথা থেকে আসবে? এই পরিকাঠামো কোথায় তৈরি হবে? এই খরচ কে দেবে? যাদের ওই জিডিপির হার ওইখানে, তারা এই খরচ কি দিতে পারবে? তার মানে হচ্ছে যে যখন আপনি রেস্তোর ব্যবস্থা করছেন না অথচ বিধি আউড়ে দিচ্ছেন, বেসিক্যালি আপনি কিন্তু এক্সক্লুড করছেন যে ছেলে মেয়েগুলো এই ঘটনার মধ্যে এই অ্যাফোর্ড করতে পারবে না, তারা শিক্ষা ব্যবস্থার আওতার বাইরে চলে যাবে। আবার ঘুরে ফিরে কিন্তু সেই জায়গা এক্সক্লুশন। আর আমি এই কথাটা বলেই মানে শেষ করব, যে অনলাইনের কথাটা বলেই শেষ করলাম, যে আরো অনেক কিছু আছে নিশ্চয়ই, সেগুলো তারকদা, দেবব্রত বলবেন। কিন্তু আমি আমার এই ক্ষুদ্র পরিসরের মধ্যে এই কথাগুলো মাথায় এসেছিল, আপনাদের সামনে রাখলাম। আপনারা ভাববেন, আপনারা মতামত দেবেন, এইটুকু বলেই আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সংখ্যায়ন বাবু। আপনার অত্যন্ত মানে আমি আপনার এই বক্তব্য শুনে একদম মুগ্ধ হয়ে গেছি। ন্যাচারালি আমার মতো যারা এখানে শুনছেন, আমাদের এই আমরা অলরেডি জানিয়েছি প্রায় 300-350 মতো আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, তারা নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। ওনার বক্তব্যের পরে আমি দু একটা কথা যোগ বলতে চাইছি, যে রক্তকরবী রাজা চিরকালই রঞ্জনদের ভয় পায়, কারণ রঞ্জনরা মুক্ত আকাশের কথা বলে, যে আকাশে পাখিরা উড়ে বেড়ায়। রবীন্দ্রনাথও রাশিয়ার চিঠিতে বারবার বলছেন এই ধাঁচের বাইরে যে শিক্ষা ব্যবস্থার কথা, সেখানে আমরা দেখেছি। আর ঠিকই, আমি অবসর একটা আধা মফস্বল জায়গায় মানুষ হয়েছি, ছোটবেলা থেকে হিন্দু, হেয়ার, টাকি এই সমস্ত স্কুলের কথা শুনে এসেছি। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্যার এই সমস্ত স্কুল থেকে বেরিয়ে আসতো। এখন স্কুলগুলোর কি অবস্থা হয়েছে আপনি দেখেছেন রিসেন্ট পাস্টে, যে কতগুলো প্রাইভেট ইনস্টিটিউট তৈরি হয়েছে আপনি বলুন তো। ইনস্টিটিউট অফ এমিনেন্স 10টা প্রাইভেট ইনস্টিটিউট আছে। যাদবপুরও তার মধ্যে শর্ট লিস্টেড হয়েছিল, এখনো পর্যন্ত আমরা 1 নয়া পয়সা পাইনি, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন মানে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। তার 75% এসেছিল আমাদের অ্যালামনির থেকে, আর ইউনিভার্সিটি নিজস্ব ফান্ড থেকে দিয়েছিল 30 কোটি টাকা। 100 কোটি পাওয়ার কথা ছিল তো। 100 কোটি টাকা, 1000 কোটি স্যার, 1000 কোটি। আমরা আমাদের টিচাররা, অনেক সংখ্যক টিচাররা দিন রাত পরিশ্রম করে 3 ভলিউমের একটা ডকুমেন্ট বানিয়েছিলেন, সে আমরা দেখেছি। এখন তার যে কি ফি হলো ভগবান জানে। হচ্ছে কি, একটা অদ্ভুত ভাবে মনে হচ্ছে যে প্রাইভেটাইজেশনের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখনো পর্যন্ত ব্রেথুন প্রেসিডেন্সি, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতীরা আছে। ভবিষ্যৎ যে কোন দিকে প্রাইভেটের দিকে যাচ্ছে সেটা আমরা এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা অধ্যাপক তারকদাস বসু, ইনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক। স্যার বায়োটেকনোলজি টু ডেভেলপ ন্যানোমেডিসিন, মলিকুলার বায়োলজি, আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন এইসবের উপরে কাজকর্ম করেন। এই মুহূর্তে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় টিচার্স কাউন্সিলের সভাপতি। স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রফেসর বাসু। আচ্ছা, আমি প্রথমেই উদয়ন বাবু, রঞ্জন বাবু
এবং এই অর্গানাইজেশন যারা এই প্রোগ্রামটা বিশেষ করে আজকের মতন দিনে অর্গানাইজ করেছেন এবং আমাকে শিক্ষা সংক্রান্ত কিছু বক্তব্য অন্তত কিছু মানুষ তাদের কাছে কমিউনিকেট করার জন্য, যাদের কাছে কমিউনিকেট করছি তাদের সবটাই, অনেকেই হয়তো বিভিন্ন আলোচনা চলছে সবটাই শুনেছেন, কিন্তু আমার এই ডকুমেন্ট যখন ড্রাফট হিসেবে এসছিল আমাদের কাছে প্রবাবলি 22শে জুলাই 2019, আমাদের শোনা যাচ্ছে? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। আচ্ছা, সব কটা শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, তো মোটামুটি 22শে জুলাই যখন রাজ্য সরকার ভাইস চ্যান্সেলরদের কাছে পাঠিয়েছিলেন এই যে ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর আমাদের বক্তব্য কি, তো আমাদের ভাইস চ্যান্সেলরও মোটামুটি 5 দিন টাইম দিয়েছিলেন। রাজ্য সরকার 28শে জুলাই লাস্ট ডেট দিয়েছিল, তার মধ্যে পাঠাতে হবে। 22 থেকে 28 এর মধ্যে, তার মধ্যে একটা শনিবার রবিবারও ছিল। তো আমাদের উপাচার্য জানালেন যে আমাদের 3 দিনের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে, তারপরে আমরা তো সমস্তটা সামাপ করে এটা পাঠাবো। তো যাই হোক, সে ডকুমেন্টটা আমরা পড়েছিলাম, এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনা হয়েছিল এবং আলোচনার পরে সেটা আমরা সমস্ত টিচারদের কাছে সার্কুলেট করেছিলাম আমরা একটা সামারি করার পর, এবং সেই সামারিটা জমা দেওয়া হয়েছিল। আমি শুধু এইটুকুন বলছি যে সেই সামারিতে, মানে সেইটা পড়ে আমাদের যেটা মনে হয়েছিল প্রথমেই এটা দেখে, যে এটা অন্যান্য বক্তারা বলে গেছেন এটা ভালো মন্দ বিভিন্ন রকম বিষয়, কিন্তু এটা আদৌ একটা ডকুমেন্ট কিনা। অনেক কথা এইসব এই কফি হাউসে বসে অনেক সময় একটু আমরা ইন্টেলেকচুয়াল আদান প্রদান করি, তখন অনেক বিভিন্ন কথা আসে না। ডকুমেন্টটা পড়ে আমার ঠিক সেরা মনে হয়েছিল, একরকম বলছে, একরকম বলছে, সে একরকম বলছে, বলে তার একটা সামারি ফর্ম তৈরি করা হয়েছে কস্তুরী রঙ্গনের নেতৃত্বে। আমি জানি না কস্তুরী রঙ্গনও কতটা এই ডকুমেন্টটার সঙ্গে একমত, কারণ ডকুমেন্টটায় যে ভালো দিকগুলো আছে আমি পরে আসছি একটু। যাই হোক, আমি যেটা মূলত বলতে চাইছি সেটা হচ্ছে যে 3টে পয়েন্ট আমাদের আলোচনার থেকে বেরিয়ে এসেছিল টিচারদের মধ্যে, মূলত একটা ভীষণ সেন্ট্রালাইজ করার টেম্পারামেন্ট, ফেডারেল যে একটা ব্যবস্থা শিক্ষার মধ্যে, যেটা আগের বক্তারা বলার সময়ও বলেছেন, সেইটা নষ্ট হতে চলেছে এইটা যদি এইভাবে আসে এডুকেশন পলিসি। দ্বিতীয়ত, যে ডেমোক্রেটিক সেটআপ, অটোনমি, তার সঙ্গে ডেমোক্রেসি কিন্তু একটা ভীষণভাবে জড়িত। সুতরাং সেই ডেমোক্রেটিক সেটআপের কোনো কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি তার মধ্যে। যে ডেমোক্রেটিক বডি, শিক্ষকদের একটা অবস্থান, ছাত্রদের একটা অবস্থান, এগুলোকে তার কোনো উল্লেখই এর মধ্যে নেই। আর আরেকটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন, পুরো এডুকেশন ব্যবস্থাটাকে একটা কমার্শিয়ালাইজ করার চেষ্টা। সুতরাং এই 3টে পয়েন্টকে সেন্টার করেই আমাদের বক্তব্যগুলো আমরা জমা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে ফাইনালি কি গেছে, আজকে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর যা অবস্থা তা অনেকেই আজ করতে পারছেন। আলটিমেটলি কি গেছে আমরা জানি না, তবে আমাদের বক্তব্য রাখার পরে একটা ইমেলে ভাইস চ্যান্সেলরের অফিস থেকে জানানো হয়েছিল যে যা আপনাদের ধন্যবাদ, টাইমে আপনাদের বক্তব্যটা আপনারা জানাতে পেরেছেন।
এরপরে ধরুন বিশ্ববিদ্যালয়গুলো থেকে রাজ্য সরকারের কাছেও গেছে, রাজ্য সরকার যে কি পাঠিয়েছে তা কিন্তু আমরা এখনো জানি না, যে ড্রাফটের ওপর রাজ্য সরকারের বক্তব্য কি আছে। তো এই যখন সিনারিও, তখন আমরা হঠাৎ করে দেখলাম যে এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে এই পলিসিটা মিনিস্ট্রিতে আলোচনা হয়ে এসে একটা জিনিস দেখলাম যে ড্রাফটটা ছিল 138 পাতার, আর এইটা হয়ে গেল মোটামুটি 60 পাতা। কিন্তু যে বিষয়গুলো আমরা সেখানে অন্তত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তুলে ধরেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদের যা আপব্রিঙ্গিং, আমাদের যা ট্রেন্ড, আমাদের যা চিন্তা চেতনা, প্রায় একই রকম বক্তব্য অন্য জায়গাগুলো থেকেও যাবে বা গেছে। কিন্তু তার কোনো প্রতিফলন আমরা আজকে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি তার মধ্যে দেখতে পেলাম। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে একটা পলিসি, তার একটা প্রিয়াম্বেলে যেটা সাংখ্যায়নও বলার সময় বলেছে যে একটা নতুন পলিসি আসছে, অথচ আগের পলিসির কি ছিল, কোন জায়গায় দুর্বলতা ছিল, আপনারা দেখেছেন যে পলিসিটায় পলিসিটাতে 1 পয়েন্ট মানে ইন্ট্রোডাকশন পয়েন্ট 11 প্রিভিয়াস পলিসি বলে কতগুলো মেনশন করা আছে, 4 লাইনের, মানে আগের সমস্তটার মূল্যায়ন হচ্ছে 4 লাইন দিয়ে। দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রিভিয়াস পলিসিস অর্থাৎ কোঠারি কমিশন আছে, 86 আছে, তারপরে 34 বছর বাদে এই পলিসি। The implementation of previous policies on education has focused mainly on issues of access and equity, with a lesser emphasis on quality of education. Quality of education এটাই হচ্ছে আজকের নাকি এডুকেশন যে পলিসি এসছে, এটা তার মূল পয়েন্ট। এবং পরবর্তী আরেকটা জায়গায় বলা আছে কি, যে ফাউন্ডেশনাল পিলার্স অফ দিস পলিসি আর অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি। এই কোয়ালিটি থেকে তাদের পার্ট, মানে এখন যারা বলছে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমি 86 এর এডুকেশন পলিসিটাও পুরোটা দেখলাম, সেটা তবু 170 পাতার, এবং সেখানে প্রত্যেকটা পয়েন্টে আগের গুলোর কি ছিল এবং এইটা আমরা কি করতে চাইছি, প্রত্যেকটা সেকশনে সেইগুলো বলে তারপরে কি করা হবে সেটা বলা হচ্ছে। কিন্তু এখানে এইটুকুনি শুধু আছে প্রিভিয়াস পলিসির ব্যাপারে, আর বাকিটা যেন সব এরা করছে। আপনি যদি এই ভালো যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, 86 এর পলিসি দেখুন, কোঠারি কমিশনে দেখুন, এডুকেশন তো এটাই হওয়ার কথা যা এখানে বলা আছে। একটা নতুন কথা এরা বলে, আমি জোর দিয়ে বলছি, যা বলতে হয়েছে আগে পরে, তা হচ্ছে আজকের ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে যারা চালনা করছে তাদের অনেক জিনিসকে ইনকর্পোরেট করা হয়েছে, এবং ইনকর্পোরেট করার ফলে যে ঘটনাটা ঘটেছে, যে প্রত্যেক জায়গায় স্ববিরোধিতা এসে গেছে। কেন এই জিনিসটা করছি, তার জন্য যে আগে পরের প্রসঙ্গগুলো এসছে, প্রসঙ্গগুলো কখনো আগে সেট আপের এক্সাম্পল নিয়ে আসেনি, হঠাৎ করে এসে গেছে, যার জন্য এটাকে আদৌ কোনো ডকুমেন্ট হিসেবে, কিন্তু আগামী দিনে আমরা যেভাবে চলছে, আমরা তো দেখলাম, মানে আমার রাজ্যেও দেখছি যে ডেমোক্রেটিক জায়গা, আপনি বলুন যে 11 বছর, আজকে 2011 থেকে 2020 মধ্যে একটা রাজ্য সরকারের একটা অ্যাক্ট তৈরি হয়েছে,
সেই একটা এখনো ইমপ্লিমেন্টেশন হলো না কোনো বিশ্ববিদ্যালয়। 9 বছর সময় লাগে। কি কারণে লাগে? কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ডেমোক্রেটিক বডিজ নেই। সুতরাং এই তো আমরা ভয়াবহতাটা কি ছিল, কি হয়েছে, কি হতে যাবে। তো আমি এই ডকুমেন্ট বিষয় গিয়ে আমি দেখলাম, শুরু দেখুন, হায়ার এডুকেশন, আমি স্কুলের ব্যাপারেও বলবো, বেশিটাই বলবো, কারণ কেন বলবো সেটাও আমি আসছি। যে 9.1 1 নম্বর পয়েন্ট হায়ার এডুকেশন, আমি মানে বুঝিনি এখনো। কেউ জানলে আমাকে একটু কমিউনিকেট করে দেবেন। এই আলোচনা তো হচ্ছে, আমরা অ্যাড্রেসও পাচ্ছি কে কাকে কিভাবে জানানো যায়। যে এই যে একবিংশ শতাব্দী গ্লোবালাইজেশন, সেটা নাকি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমায় একটু খুঁজে বার করতে হবে, কারণ এখানে কোনো মেনশন নেই তার। And 4th industrial revolution characterized by increasing proportion of employment opportunities for creative, multidisciplinary and highly, মানে কোনটার সাথে কোনটার কি যোগ কিছু বোঝা গেল না, হাইলি স্কিল্ড ওয়ার্কফোর্স। ওয়ার্কফোর্স কথাটা তবু বলেছে হায়ার এডুকেশনের পার্টে, আর স্কুল এডুকেশনের পার্টে এই সেম ল্যাঙ্গুয়েজ, মানে সেম স্পিরিটের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে স্কিল্ড লেবার। অ্যাটিটিউডটা বুঝুন যে আমরা কি তৈরি করতে চাইছি। এই স্কিল্ড লেবার যাদেরকে আমরা হায়ার এডুকেশনে পাবো অ্যাজ আউটকাম অফ দ্য স্কুল এডুকেশন। অর্থাৎ কস্তুরী রঙ্গন এইটা বলবে কিনা, ওর ভাষায় এইটা আসবে কিনা, যে একটা স্কুল থেকে স্কুলে তৈরি হবে স্কিল্ড লেবার পার্টিকুলারলি। আবার পরে কোনো মাথা মুন্ডু নেই, আমি কিছু খুঁজে পাচ্ছি না এই পুরো সেন্টেন্সটার মধ্যে, পার্টিকুলারলি ইন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ক্লাইমেট সায়েন্স। অথচ ডকুমেন্টের ভেতরে বিভিন্ন জায়গায় যে কারিকুলামের কথা বলা আছে তাতে তো সমস্ত কিছুই আপনাকে জানতে হবে, কিন্তু রেফারেন্স হিসেবে এখানে চলে এলো। কি করে এলো, কেন এলো, অর্থাৎ পুরো সেন্টেন্সটার আগে পেছন যদি দেখেন, তার সঙ্গে মোদ্দা কথাটার স্কিল লেবার তৈরি হবে, মাল্টিডিসিপ্লিনারি চালাতে হবে, এটা কেন তার কোনো মাথা মুন্ডু দিয়ে পাওয়া গেল। অর্থাৎ যা হয়, কয়েকটা বসেছে, কয়েকজন বসেছে আলোচনা করে একটা, তারপরে আনুষাঙ্গিক যে রাজনৈতিক যে বিষয়গুলো এসে যায় সেই সমস্তগুলো এসে গেছে। জায়গায় জায়গায় এরা উদাহরণ পাওয়া যায়। পরবর্তী দেখুন 1 পয়েন্ট, মানে ইন্ট্রোডাকশন 7 এবং এই স্কুল এডুকেশনে 10.2। তো এখানে একটা কথা, একই জিনিস, স্পিরিট এক। The ancient Indian universities and institutions, এই নামগুলো আমরা সবাই জানি, তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, পল্লভী, which had thousands of students, মানে তাদের নাকি তারা পড়তে আসতো। সেই ট্র্যাডিশন আমাদের এখন তৈরি করতে হবে। কে বারণ করেছে তৈরি করতে? তার জন্য তক্ষশিলাও আমরা জানি, নালন্দাতেও কি হতো আমরা জেনেছি, আমাদের যে যার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমরা অন্তত। বরং আজকে এই গ্লোবালাইজেশনের সময়, কম্পিটিশনের সময় এইসব জিনিসকে অনেকটা আমাদের জ্ঞানের মধ্যে আসছেই না। সেটা তো ছিল, এটা স্পন্টেনিয়াসলি ছিল, কিন্তু এটাকে বলা হচ্ছে কিন্তু তক্ষশিলা, নালন্দা এসবকে মাথায় রেখে নয়। ওই যে কথাটা বারবার বলা হচ্ছে যে একটা দেশ, একটা শিক্ষা, একটা জাতি, একটা কিছু, সমস্ত কিছুতে এই বিষয়টাকে একটা আনার দৃষ্টিভঙ্গি। এবং তারপরে এইটার সঙ্গে 10.2-তে যদি দেখেন,
যে ইন্ডিয়া and the world studying in vibrant multidisciplinary environment, এসব তক্ষশিলা নালন্দা গেল, কমা, and modern universities such as the Ivy League University, Stanford, MIT, বড় বড় বিগ বিগ টপ, এবং পিওরলি দেখুন আর কোনো দেশের কথা নেই, আমেরিকার, অফ ইউনাইটেড স্টেটস এক্সাম্পলে আর কেউ এলো না। জার্মানি, ফ্রান্স, ইউকে, কোনো জায়গার মেনশন নেই। অর্থাৎ পুরো একটা আমেরিকান শিক্ষা ব্যবস্থাকে এখানে পুরো চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং এই সমস্ত উদাহরণ এখানে আসছে। কোথার সঙ্গে কেন আসছে তাও বোঝা যাচ্ছে না, যে তক্ষশিলা নালন্দার বিক্রমশিলার সঙ্গে এমআইটি, স্ট্যানফোর্ড, তাদের এরকম কোনো পূর্বতন ইতিহাস বলুন বা পুরাণ বলুন, তার সঙ্গে কোনো যুক্ত আছে কি? কিন্তু হঠাৎ করে এসে গেল, এবং সেই সাচ মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিভার্সিটিস, এটাই নাকি এখনকার পথ, আগেও যা ছিল এখনো তাই, সেটা করতে হবে। And it is time that India bring back this great Indian tradition. কি করবে এনে? কি ট্র্যাডিশন আনবেন? কি করা হবে ওখান থেকে? কি নেওয়া হবে? কিচ্ছু নেই এই ডকুমেন্টস এর মধ্যে। পরবর্তী দেখুন নামগুলো, মানে এই সবগুলো কিন্তু আমরা ইতিহাসগতভাবে জানি। কেন আনা হচ্ছে? The Indian education system produced scholars like চড়ক, আমরা নাম জানি না, সুশ্রুতর নাম জানি না, আর্যভট্ট জানি না, আমাদের স্পেস রিসার্চে এত স্যাটেলাইট যাচ্ছে, এই যাচ্ছে, সেখানে এইসব নামগুলো উচ্চারিত হচ্ছে না। চাণক্য, আজ তো প্রতি সময় রাজনীতিতে এবং অর্থশাস্ত্রে এই নাম উচ্চারিত হচ্ছে। পতঞ্জলি, তাও দেখছি সেটাও আজকে তার অবস্থা কি দাঁড়িয়েছে, রাজনৈতিক সাপোর্ট পেয়ে এই সমস্ত যা ঘটছে তা সমস্ত মানুষই আমরা সব দেখছি। অর্থাৎ এই যে একটা বিষয়, ইতিহাসের চাকাকে পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, এবং নিয়ে গিয়ে আলটিমেট বক্তব্য হচ্ছে যে ওই স্কিলড লেবার ফোর্স, যেটা বারবার সাংখ্যায়নও বলার চেষ্টা করছিল, যে মানে জাস্ট একটা পণ্য যেটা আমি বিক্রি করতে পারব, এই সমস্ত বড় বড় যার আগা নেই, মানে পেছন নেই, কতগুলো জিনিস এভাবে ছুটে গেছে এটার মধ্যে। আমি এটাকে কোনোভাবেই আমার মনে হচ্ছে না যে এটা খুব ভিশনারি। এই ভিশন যদি বলেন তাহলে কোঠারি কমিশন অনেক বেশি ভিশন ছিল। 86-এ ধরুন যে যখন এডুকেশন পলিসি হয়েছে, ভারতবর্ষের মতো দেশে আলোচনা তো হয়েছে। আমিও তো সেই সময় একটা ছাত্র ছিলাম, আমারও তো তখন মনে হয়েছে যে একটা এডুকেশন মিনিস্ট্রি ছিল, সেখান থেকে চলে এলো HRD-তে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো সেইখানে তখনও আমরা কথা বলেছিলাম, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে তখন আমরা যে কথা বলেছিলাম, যেটা আগেই বললাম, যে একটা পলিসি যখন আসছে, সেটা কেন আসছে তার প্রতিটা পয়েন্টকে জাজমেন্ট করে পরেরটা আসা, সেটার একটা প্রচেষ্টা কিন্তু ছিল। কিন্তু আজকে দেখা গেল সমস্তটাকে সরিয়ে দিয়ে যেন দেখানো হচ্ছে এই যে সমস্তটা আমরা করছি, আমাদের সময়, আমাদের ভিশন, এটা তোমাদের ভিশন নয়, এটা ভারতবর্ষের, এটা একটা সার্বিক ভিশন। এইটাই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। কোয়ালিটি অফ এডুকেশন হচ্ছে কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, এই সমস্ত টার্মগুলো কিন্তু আপনারা হায়ার মানে আগের যে এডুকেশন পলিসি গুলো সমস্ত কিছুতেই পাওয়া যায়। এবং এই যে কতটা সাজানো, এই যে কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা যদি দেখেন ইন্ট্রোডাকশন 13 নম্বর পয়েন্টটা আমি পড়বো না এই কারণে যে একটা সেন্টেন্স কনসিস্টিং অফ 15 লাইন্স, মানে যা পেরেছে ঢুকিয়েছে, তার যা যা ঢোকানো যায়, এই সব কিছুর মধ্যে দিয়ে একজনকে নাকি বড় হতে হবে।
তো এই একটা দেখবেন কারিকুলাম ইন্টিগ্রেশন অফ এসেনশিয়াল সাবজেক্টস অ্যান্ড স্কিলস 4.23, সেটা একটা 12 লাইনের সেন্টেন্স। তার মধ্যে মানে আমি একটা ছোট ছোট করে উদাহরণ যদি দেওয়া যায়, প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ, দ্য স্কিলস ইনক্লুড সাইন্টিফিক টেম্পার, এভিডেন্স বেসড থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেটিভনেস, সেন্স অফ অ্যাস্থেটিক, আর্ট, ওরাল, রিটেন কমিউনিকেশন, হেলথ, নিউট্রিশন, মানে যা যা পেরেছে সমস্ত কিছু এর মধ্যে ঢোকানো আছে। এই হচ্ছে মানে চিত্র। আর এবং এই চিত্র নিয়ে আমরা তাদের যে আপব্রিঙ্গিং শুরু হবে, ধরুন আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন যেটা বলছে, যারা দেখবে একটা মারাত্মক জিনিস যেটা দেখার মতো, এই যে পুরো স্কুল এডুকেশনটাকে 5+3+3+4, 5 অর্থাৎ প্রথম 3 বছর বয়স থেকে একটা শিশু ক্লাস 2 অবধি, তারপর 2 থেকে 5, 5 থেকে 8, 8 থেকে 12। নামগুলো কি দিচ্ছে? প্রাইমারি কথাটা কিন্তু উঠে গেল এই এডুকেশন সিস্টেম থেকে, একদম আমেরিকান ছাঁচে যেগুলো আছে, ফাউন্ডেশন, প্রিপারেটরি, মিডল অ্যান্ড হাই স্কুল। কিছু কিছু জায়গায় তবু সেকেন্ডারি কথাটা রেখেছে দেখলাম কয়েকটা জায়গায়, কিন্তু হাই স্কুল, প্রাইমারি, অর্থাৎ এটা কতগুলো চটকদারি বিষয় যেগুলো মানুষকে মানে হঠাৎ করে যে সত্যি একটা নতুন কিছু হচ্ছে, যে আমরা যে প্রাইমারি, প্রি প্রাইমারি, এই যে কনসেপ্ট গুলো, ল্যাঙ্গুয়েজ গুলোকে চেঞ্জ করে দিয়ে যেন এটা পুরোটা আমাদের ক্রিয়েশন, তার জায়গায় হয়ে গেল ফাউন্ডেশন। আমরা নার্সারি বা প্রি প্রাইমারি এগুলো বলতাম, তারপর প্রিপারেটরি, মিডল অ্যান্ড সেকেন্ডারি। এবং এই যে প্রথমের দিকের এই যে অঙ্গনবাদী কি অবস্থা, আমি মানে প্রত্যেকেই হয়তো এটা আঁচ করেন, মানে আমি যখন এই এডুকেশন পলিসিটা পড়ছি আর মাঝে মাঝে যখন ভাবার চেষ্টা করি যে এই জঙ্গলমহলের এই যে শিশুগুলো যারা জাস্ট পাতা কুড়োয়, একটা সময় এই অঙ্গনবাদী ওয়ার্কাররা বা তাদের দিয়ে খাবারের জন্য একটু স্কুলে যায়, তারপর কিছু শিখলো, যতটা শেখানো যায়, যা শিখলো আবার ফিরে এসে পাতা তুলছে। তাদের কাছে আমরা বলছি কি যে এই অঙ্গনবাড়ি ওয়ার্কাররা তাদেরকে ট্রেনিং দিয়ে তারা এই আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন এই জায়গাটা দেখবে, এবং ট্রেনিং এর কিরম ভাবে ট্রেনিং দেবে, অন্তত মাসে 1 ঘন্টার তার একটা অনলাইন কোর্স বলুন, স্মার্টফোনে বলুন, সেইগুলো তাদের নিতে হবে। এই তো উদাহরণ দিল সাংখ্যায়ন, যে কত পার্সেন্ট মানুষের কাছে স্মার্টফোন আছে, অঙ্গনবাড়ি ওয়ার্কার যারা তাদের কজনের স্মার্টফোন আছে, এবং এই অবস্থাটা হবে তৈরি। সমস্তটার মধ্যে কিন্তু একদম বৈপরীত্য, এর মানে শুনতে এরম লাগে, একদম পরিষ্কার যদি পড়ে যায় কেউ আকপাশ না ভেবে, তাহলে মনে হবে যেন খুব ভিশনারি, কিচ্ছু নাই। এই যে ফল অফ গ্রস এনরোলমেন্ট রেশিও 3.1, এটা স্কুল শিক্ষায় দেখুন বলছে যে আমাদের ড্রপ আউট মানে অবস্থাটা কোথায়, যেখানে এই সমস্ত কোয়ালিটি এডুকেশনের কথা ভাবা হচ্ছে, যে 10% হচ্ছে ক্লাস 5-এর পরে, 5-এর ওপরে, মানে 100 জন যদি ঢোকে একটা কোথাও ধরুন স্কুলে, তাহলে ক্লাস 5-এর পরে 90 জন থাকে, মানে 10% ড্রপ। 8-এর পরে আরো 20% ড্রপ হয়ে যায়, মানে 90 থেকে 20% গেলে 72-70। এবং 12-এর পরে এটা 50% ড্রপ করে যায়।
অর্থাৎ যে স্কিল্ড লেবাররা বেরোবে সেটা রাফলি 35%। এটা এইখানে ডকুমেন্টসে বলা আছে। আর হায়ার এডুকেশনে যখন আসছে তখন বলা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের জিইআর গ্রস এনরোলমেন্ট রেশিও 25%। আমাদের এখানকার হিসেব থেকে দেখা যাচ্ছে 35%, আমি ধরে নিলাম 25%। এটাকে 2035-এর মধ্যে, অর্থাৎ এই এডুকেশন পলিসি দিয়ে আগামী 15 বছরে এটাকে করতে হবে 50%। আমার অবাক লাগে ভাবতে, কোঠারি কমিশন 1966, সেখানে দাঁড়িয়ে কোঠারি কমিশনকে বলতে হয়েছিল 6% ব্যয় জিডিপির, সেটা কোঠারি কমিশনই বলেছিল। কিন্তু যেটা বলতে হয়েছিল কোঠারি কমিশন, যে স্কুল ড্রপ আউট প্রায় 80%, মানে যারা ঢুকছে আর আলটিমেটলি স্কুল সিস্টেম থেকে বেরোচ্ছে। সুতরাং ভোকেশনাল কোর্স, ভোকেশনাল ট্রেনিং, এটার উপর ভীষণভাবে জোর দেওয়া দরকার। এবং মানে তারা যাতে দাঁড়াতে পারে, তারা যেন কিছু একটা করতে পারে। এবং এজন্য প্রায় 50%, মানে এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 10 বছরের মধ্যে এটাকে 50% নিয়ে আনা দরকার ভোকেশনাল ট্রেনিংকে। কিন্তু 86 ডকুমেন্ট যদি দেখেন তখন দেখা যাবে 5%ও বাড়ানো সম্ভব। অর্থাৎ মানে 20% অ্যাকচুয়ালি, তখনও 80% যদি ড্রপ আউট হতো, তার মানে জিইআর তখনও ছিল 20% 66 সালে। আর 2018-তে সরকার বলছে জিইআর 25%। তার মানে 55 বছরে জিইআর বেড়েছে 5%। আর এরা স্বপ্ন দেখাচ্ছে, এই এডুকেশন পলিসি স্বপ্ন দেখাচ্ছে, যার কোনো ওয়ে আউট নেই, কিভাবে হবে তা কোনো দেখানো হচ্ছে না, বলা হচ্ছে না, যে 15 বছরে এই 25%কে 50%-এ আনতে হবে জিইআর। এবং তার জন্য কি কি করতে হবে? তার জন্য এই সংখ্যাটা বাড়বে, অথচ সারা ভারতবর্ষে 41,000 কলেজ আর 800 ইউনিভার্সিটি, এই 800 ইউনিভার্সিটি, হ্যাঁ, টোটাল এই 42,000 ইনফ্রাস্ট্রাকচারটাকে নিয়ে আসতে হবে 1500-র মধ্যে আগামী 2035। এবং এই 1500 স্ট্রাকচার অনেকেই এখানে আলোচনা করেছেন, যে রিসার্চ ইউনিভার্সিটি, টিচিং ইউনিভার্সিটি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি কলেজেস ক্লাস্টার হয়ে যাবে। সব ক্লাস্টার হলে ছাত্রদের বিষয় কি ভাবা হয়েছে তাও বলা হয়েছে, যে সব নাকি রেসিডেন্সিয়াল হয়ে যাবে, দূর থেকে কাউকে আর আসতে হবে না। এই রেসিডেন্সিয়াল হলেও কতজন অ্যাফোর্ড করতে পারবে? তার বাড়িতে কিছু কাজ করে সংসারটাকে বাঁচায়, হয়তো তাকে সেখানে রেখে নাকি পড়ানো, আদৌ এটা সম্ভব কিনা? বৈপরীত্যটা কোথায়? আমরা স্কুল এডুকেশনে দেখলাম যে কিভাবে সেন্ট্রালাইজ করার চেষ্টা ল্যাঙ্গুয়েজ পলিসিতে। রাইটিং ইন আদার 2 ল্যাঙ্গুয়েজেস, মাতৃভাষায় খুব ভালো কথা, মাতৃভাষায় টিচিং, মাতৃভাষায় পড়াশুনো করা ছোটবেলায়, এটাই তো উচিত, সেটাই হোক। তার সঙ্গে 3 থেকে 5-এর মধ্যে এটাও খুব ভালো যে আমার অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট 2টো, এসব তো পুরোনোতেও আছে। আমরাও যখন বড় হয়েছি আমরাও শিখেছি, আমাদের একটু হিন্দি পড়তে হয়েছে, আমাদের সংস্কৃত ছিল, এখন তো সবার নেই, এসব নেই। কিন্তু এগুলো, অর্থাৎ আগের এডুকেশন পলিসি গুলোতেও এটা ছিল, কিন্তু সেভাবে মানে 86-র পরে 92-এ আরেকবার মডিফাইড হয় সেই পলিসিটা,
এবং তারপর সেটা পুরো গ্লোবালাইজেশনের পেছন ধরেই চলেছে এডুকেশন পলিসি। সুতরাং সেইভাবে জায়গায় জায়গায় যা যা করার তাই তাই হয়েছে, অনেক কিছু বাদ চলে গেছে। এর ফলে এই যে বলছে যে ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো শিখলো, এটা মিডল স্কুলের মধ্যে, কিন্তু তারপরে আরেকটা জিনিস যেটা বলছে যে সংস্কৃত, দ্য মডার্ন ল্যাঙ্গুয়েজ, কোথাকার, কোন দেশের আমার তো জানা নেই কোন জায়গার মডার্ন ল্যাঙ্গুয়েজ কিনা, যে এইটা সংস্কৃত যা নাকি ভারতবর্ষের হয়তো হ্যাঁ অনেকগুলো রাজ্যের, মানে অনেকগুলো রিজিয়নাল ভাষা, তার মানে অরিজিন হিসেবে হয়তো সংস্কৃত, তার কিছুটা খোঁজ পাওয়া যাবে, কিন্তু ভারতবর্ষের সব অঙ্গরাজ্যে তো তা নয়, পুরো সাউথ বেল্ট তো তা নয়। তাহলে এই সংস্কৃত, প্রাকৃত, পার্সি, এই সমস্ত গুলোর একটা কোর্স, অ্যাটলিস্ট সংস্কৃত 2 বছরের একটা কোর্স, সেখানে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, ফ্লেক্সিবিলিটি ইন টাইমলাইন, যে এই যে এখানে লেখা সংস্কৃত an important modern language, Sanskrit will thus be offered at all levels of school and higher education as an important enriching option for student. মানে হায়ার এডুকেশন, কলেজে গিয়েও অ্যাটলিস্ট তোমার এই টোটাল ট্রেনিং এর মধ্যে 2 বছরের একটা সংস্কৃত কোর্স কি জন্য নিতে হবে? অর্থাৎ এই যে জিনিসগুলো আমি বারবার বলছি, যে কস্তুরী রঙ্গন কমিটি, কস্তুরী রঙ্গনের মাথায় এই জিনিসগুলো থাকবে কিনা, নাকি এগুলো অন্য কোথা থেকেও ঢোকানো হচ্ছে, কোনো প্রশ্ন নেই, কিন্তু সেটাই বিষয়গুলো ঘটাচ্ছে। তো খুব ইম্পর্টেন্টলি যেটা দেখতে হবে, যে এই ল্যাঙ্গুয়েজ গুলো মেনশন করা হয়েছে, পালি, প্রাকৃত, পার্সি, যার কোনো মেনশন নেই, সেটাও খুব একটা রিচ ল্যাঙ্গুয়েজ, উর্দু, তার কোনো মেনশন কিন্তু এই এডুকেশন পলিসির মধ্যে নেই। এবং যে কারণে সারা এই এডুকেশন পলিসিতে তোমার কনস্টিটিউশন জানতে হবে, কিন্তু কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট যে পার্ট সেকুলারিজম, এই জায়গাটাও কিন্তু এই এডুকেশন পলিসির মধ্যে একটা বারের জন্য উচ্চারিত হয়। সুতরাং এটা খুব পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে, এবং এটা তার রাজনৈতিক জায়গাটা কি সেটা বোঝা যায়। এই যে কোর্স কারিকুলাম বলা হচ্ছে, কোর্স কারিকুলামের যে বইগুলো এতদিন যেটা স্টেট বোর্ড, স্টেটের হাতে ছিল, বইগুলোও এবার থেকে সেন্ট্রালি সেই বইগুলো তৈরি করা হবে, এবং তারপরে সেগুলো ফলো করবে। অর্থাৎ আমরা কি জানি, একটা সেন্ট্রাল এডুকেশন পলিসিতে তুমি কোর্স কারিকুলামটা ফ্রেম করে দিতে পারো, কিন্তু তারপরে স্টেট গভর্নমেন্ট, ফেডারেল ক্যারেক্টার যা, যে তারা ঠিক করবে যে আচ্ছা আমরা এই ভাষায় এই জিনিস কি কি গল্প রাখবো না রাখবো, যা কিছু যাই রাখা হোক না কেন, কিন্তু সমস্তটা যেটা করে দেবে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ পুরো সিলেবাস থেকে আরম্ভ করে কোর্স কারিকুলাম সেটাকে সেন্ট্রালাইজ করছে। আর ঠিক উল্টো ঘটনা ঘটাচ্ছে, সেটা হচ্ছে হায়ার এডুকেশন। কি অদ্ভুত! এই যে সাংখ্যায়ন বলার সময় বলছিল যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা অনার্স কোর্স, তার একটা কোর্স কারিকুলাম, আমাদের সিলেবাস তৈরি করা, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে সিলেবাস নাকি ছাত্রদের যে ফ্রি থিঙ্কিং তাদেরকে সব থেকে বড় বাধা। সিলেবাস বলে কিছু থাকবে না, যার যে যেখানে যেরম ভাবে তৈরি করবে তারা এটাই নাকি অটোনমি। অর্থাৎ সিলেবাসের কোনো প্রয়োজনীয়তাই নেই। হায়ার এডুকেশনে এসে যে একটা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজড হয়েছে, যে লাইট অ্যান্ড টাইট রেগুলেশন, ইউজিসি, আইসিটি কিচ্ছু থাকবে না, একটা সেন্ট্রাল বডি তারা যেভাবে গাইড করবে,
ইনস্টিটিউটগুলোর গভর্নিং বডিজ, হায়ার এডুকেশন ইনস্টিটিউটসগুলো, যেখানে কোনো ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন নেই, থাকবে না। সেখানে যেভাবে বলে দেয়া হবে, সেখানে শিক্ষকদেরও যারা আসবে, যে আজকে শিক্ষক দিবসে বলতে হচ্ছে যে ভাষাটা দেখুন, হায়ারিং অ্যান্ড ফায়ারিং অ্যান্ড শেয়ারিং। ফায়ারিং কথাটা একবারও এডুকেশন পলিসিতে নেই, কিন্তু এই যে টেনিওর ট্র্যাক আজকে তো আসতে যাচ্ছে। একজন শিক্ষক সে কোথায় অটোনমি দেখাবে বলুন তো, যদি তার চাকরির অবস্থানটা এরম ভাবে সময়ে বেঁধে দেওয়া হয়। টেনিওর ট্র্যাক 5 বছরের জন্য, তোমার পারফরমেন্স দেখে তোমায় আরেকটা টার্ন দেওয়া হবে কি হবে না, তোমায় এক জায়গায় ফেলে রাখা হবে কিনা, সে সমস্তটা ঠিক করবে গভর্নিং বডি। এবং গভর্নিং বডি তোমায় যা বলবে, তোমার নিজস্বতা কোনোভাবেই তুমি সেটা এক্সপ্রেস করতে পারবে না, করলেই তুমি কিন্তু ফায়ারিং এর জায়গায় চলে। এই তো হবে, এই তো হয়, এই তো হচ্ছে। আজকে দাঁড়িয়ে এই যে বলছি 800 ইউনিভার্সিটি, আমরা দেখলাম তো প্রায় 269টা বোধহয় এটা কত এখন প্রাইভেট ইউনিভার্সিটি সারা ভারতবর্ষে। এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে গিয়ে খোঁজ নিন যে কটা শিক্ষক কন্ট্রাকচুয়ালি যারা পড়াচ্ছে, যে তারা স্কেলের সমস্ত বেনিফিট পাচ্ছে, একটা ইউজিসি স্কেলের, HRD স্কেলের, কোন দেশের কোন জায়গায় পাচ্ছে, এটা হয় না। সুতরাং সমস্তটার মধ্যে এই অটোনমির নামে আদৌ যেটা হবে সেটা বুঝতে পারছেন, যে যে যা কিছু চালাবে। এবং আলটিমেটলি এই যে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো আসবে, যা বলা হচ্ছে ফিলান্থ্রপি, কে ফিলান্থ্রপিস্ট বলুন তো আমাদের ভারতবর্ষে? সত্যি সে যদি টাটার কথা বলেন, IISc একটা তৈরি হয়েছে, DIFR একটা তৈরি হয়েছে, সে তো স্বাধীনতার আগে। আমার স্বাধীনতার পরে আজকে এত যে আমরা কর্পোরেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখছি, ফিলান্থ্রপি করবে কে করবে? সুতরাং এই যে কথা বলা হচ্ছে সমস্ত জায়গায়, মানে আমি বলছি 6% অফ GDP যা পরিকল্পনা এখানে দেওয়া হয়েছে 6% হবে না, সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই কিন্তু এই লেখার মধ্যেও, এই রেগুলেশনের মধ্যেও বারবার বলা হয়েছে, এই পলিসির মধ্যে, যে এগুলো তৈরি করার জন্য NGOs আর অন্যান্য প্রাইভেট, পাবলিক প্রাইভেট সমস্তটা জয়েন করে করা হবে। একবারও সরকার বলছে না যে সরকার সমস্তটা বলতে পারবে। সুতরাং এই যে একটা অবস্থার, হায়ার এডুকেশন এখানে অন্যরা সবটাই কভার করেছে বলার সময়। আমি হায়ার এডুকেশন আমি বেশি দূর যাচ্ছি না, কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি সময় যে গ্লোবালাইজেশন আজ কিন্তু একটা সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকের যে প্যান্ডেমিককেও বলা হচ্ছে যে গ্লোবালাইজেশনেরই ফলশ্রুতি। মানে শুধু প্যান্ডেমিক এন্ডেমিক আমরা যদি দেখি, তার যে ইতিহাসটুকু যদি দেখি, তাহলেও আমরা দেখব যে প্যান্ডেমিক প্রায় আমাদের কাছে ইতিহাস আছে 1200 BC থেকে। 1200 BC থেকে 1900 সাল অব্দি প্রায় 154টা মতন প্যান্ডেমিক হয়েছে 3000 বছর। আর 1900 থেকে 2000-এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ 4টে থেকে 5টা পার ডিকেড, অর্থাৎ টোটাল 40 থেকে 50টা হয়েছে, 45টা মতন হয়েছে।
তো মারাত্মকভাবে দেখুন এটা, যে 2000 থেকে 2010 সেখানে 36টা প্যান্ডেমিক হয়েছে সারা বিশ্বে, প্যান্ডেমিক এন্ডেমিক মিলে। আর 2010 থেকে 2020 33টা হয়েছে। অর্থাৎ 20 বছরে, গ্লোবালাইজেশনের 20 বছরে 69টা প্যান্ডেমিক হয়েছে। এবং এই প্যান্ডেমিকের জন্য কিভাবে আজকে এনভায়রনমেন্ট বলুন, ডিফরেস্টেশন, মেনলি ডিফরেস্টেশন, প্যান্ডেমিক গুলো ঘটছে তো সমস্তটাই কতগুলো অ্যানিমাল প্যাথোজেন্স দিয়ে, যারা মানুষকে ইনফেক্ট করার কথা নয় কিন্তু করছে। সুতরাং এই যে গ্লোবালাইজেশনের একটা ক্রাইসিস এসে দাঁড়িয়েছে, সেই ক্রাইসিসের একটা ফলশ্রুতি হচ্ছে প্যান্ডেমিক। এবং সায়েন্টিস্টরা আশা করছে যে নেক্সট প্যান্ডেমিকটা ইজ এগেইন ইমিনেন্ট, আরেকটা আসতে গেছে, বসেছে। সুতরাং এমনি এমনি তো এত ফান্ডিং হচ্ছে না, যে 4 বছর আগে থেকেই অনেকে ফান্ডিং শুরু করে দিয়েছে, যে প্যান্ডেমিক এবং ইমিনেন্ট যে ভাইরাস, তার রিসার্চ, তার ভ্যাকসিন, তার এভরিথিং, হোয়াটএভার ইট মে বি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা হচ্ছে, যে অর্থনীতি যেখানে এইখানে নেমে গেছে, তখন কি প্রয়োজন বলুন তো, যে আজকেই এই অবস্থা, যে বিগত 5 মাসে 1,80,00,000 মানুষ যারা মাস মাইনে পায় তাদের চাকরি গেছে। এবং এই সরকারকে এই সময়ে 2020 থেকে এই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এটা কি জন্য, তার অর্থ কোথা থেকে আসবে, তার কোনো উত্তরও আমরা কিন্তু এখন রিসেন্ট ফিউচারে পাবো না। তার কারণ কোনো আলোচনা তো হবে না। এই পার্লামেন্ট সেশনও আসছে, এখানেও আমরা দেখছি লিখিত দিতে হবে, লিখিত উত্তর হবে। কি জন্য পার্লামেন্ট সেশন তাও বোঝা যাচ্ছে না। এবং সুতরাং আমার আজকের শিক্ষক দিবসে, মানে আমি আবার যখন এইটা বলবো বলে একটু আবার পড়াশোনা করলাম, করতে গিয়ে দেখলাম যে এটা একটা, মানে এটাকে আমি কোনো ডকুমেন্ট আদৌ বলতে পারবো না, বলা সম্ভব না। কারণ এটা বিভিন্ন মিশ্রণ, এবং এই সমস্ত ভালো কথাগুলো আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, আগেও এটা বারবার উচ্চারিত হয়েছে, কিন্তু কথা রাখা যায়নি। এটাও ঠিক যে আমাদের তো যে কথাটা বলা ছিল, যে শিক্ষা হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সেটা 2009-এ রাইট টু এডুকেশনে এসে গভর্নমেন্টকে করতে হয়েছিল, তাও 6 থেকে 14 বছর অবধি, অর্থাৎ ওই ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি। সেটাও কি ইমপ্লিমেন্ট করা হয়েছে? সুতরাং শিক্ষা, আমরা বলেছিলাম, অনেকে স্বপ্ন দেখিয়েছিল, রাধাকৃষ্ণের কথাতেও এই কথা শোনা গিয়েছিল, রাধাকৃষ্ণনের কথায়, যে শিক্ষাটা মানুষের অধিকার হবে, এটা সুযোগ নয়। কিন্তু সুযোগই থেকে গেছে, সেটা কোঠারি কমিশনই বলুন, সেটা 1986-এর পলিসি বলুন, এখানে তো আর মানে কোনো ব্যাপারই নয়। সুযোগ শুধু বড় লোকদের জন্য, গরিব মানুষের কোনো জায়গা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে, এই শিক্ষা নীতির মধ্যে দিয়ে হওয়া সম্ভব নয়, হবে না। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ তারকদাস বাবু, আপনার প্রাঞ্জল এবং মনোগ্রাহী বক্তব্য রাখার জন্য। হ্যাঁ, আপনি যেগুলো তথ্যগুলো দিলেন, এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি এই প্যান্ডেমিক নিয়ে বিল গেটসও কয়েক বছর আগে থেকেই বলতে আরম্ভ করেছিলেন যে প্যান্ডেমিক আসছে, প্যান্ডেমিক আসছে। এখন প্যান্ডেমিকটা একটা ব্যবসায় মনে হচ্ছে পরিণত হয়েছে। মানে আমরা আমাদের যে দৈনন্দিন এক্সপিরিয়েন্স, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আর আমরা সাধারণ মানুষ এই প্রচন্ড একটা মানে ভিসাস সার্কেলের মধ্যে পড়ে গেছি। আর আসছে যে ঠিকই যে আপনারা প্রত্যেকেই একটা কথা বারবার বলছেন, যে এতগুলো শিক্ষা কমিশন হচ্ছে, এমনি এমনি পৃথিবীতে কিছু হয় না। প্রত্যেকটা একে অপরের বিল্ডিং ব্লক।
এই শিক্ষানীতি হঠাৎ আকাশ থেকে তো করেনি, তার তো কিছু কিছু পূর্বসূরি ছিল, সেগুলোকে মানে বাদ দিয়ে কিছুই হতে পারে না। আপনার এই অসাধারণ বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বক্তা এবং শেষ বক্তা অধ্যাপক দেবব্রত দাস, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের অধ্যাপক, তার স্পেশালাইজেশন আমেরিকান লিটারেচার। তিনি রবীন্দ্রভারতী টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমি দেবব্রত বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। দেবব্রত বাবু, প্লিজ। Should I start? হ্যাঁ, শুরু করে দিন। হ্যাঁ, Udayan, can you hear me? হ্যাঁ শুরু করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করুন, শোনা যাচ্ছে একদম পারফেক্ট। Okay. Okay. Thank you, Udayan, and thank you, my previous speakers, for making my job easier. I think I will get 10 minutes time or so, because the most, the largest portion of the stipulated time has already been spent. So I will try to focus on the politics of this new education policy, because what is written in the policy has already been discussed by the previous speakers. And more importantly, I think the speakers over here and the participants as well who are listening to these presentations already know what's written in the policy and where lies the devil of this document. So the basic objective of these sort of webinars, which is to generate mass awareness, that part is not that much important in these sort of seminars or webinars, because most of us know what's the wrong with this policy. So basic objective of this seminar should be to take these points beyond academia and circulate these arguments among the common mass, because the kind of language that the architects of this national education policy has used is very catchy. And if you go through the lines in the national education policy, then your impression will not be very adverse. Your impression will be that the government is trying its best to set things right. I mean, whatever fault is there in our education will be rectified, and we will get an education policy which will change, or which has the power to change Indian education system and make it more inclusive and student friendly. So this is what is written in the document. But what we, the academics, should do is we have to read between the lines, because many times we see that those who have evil designs hidden in them are brilliant orators. It reminds me of a very interesting piece by John Milton, that a very famous epic, that is Paradise Lost, where you will see, if you read this, if the listeners read that epic, you will see that the best words are spoken in that epic, which is modeled on the Bible, neither by God nor by Jesus Christ. Those are spoken by none other than Satan. So best words are reserved for Satan, because best words sometimes do what? They work as a sort of mask, a shield, to conceal the real design of the person or a policy. So when I first look at the national education policy, I thought it is more important for academics like us to read between the lines, once again I'm telling you, and then
take these points to the mass, because otherwise they may get deceived by the gaudiness and the grandeur of the language in which the document has been penned down. So that is a major area of concern. So when I first look at the document, I said it is a doppelganger. The first word that came to my mind was doppelganger. And it is a document of the devil. Now, many of my friends asked me, where is the devil? Then I said, devil lies in between the lines. You read the lines, you won't see the devil. You will see an angel. But if you go into the details and study the ideology and the politics of the government that has brought out this education policy, then you will come to the conclusion that this is going to damage the higher education system in India. I will try to restrict myself within the peripheries of higher education only in my presentation, because I have very a few minutes left. And more importantly, Tarakdas has spoken elaborately on primary and secondary levels of education and where the devil lies. He has rightly identified. See, another thing, why doppelganger? Doppelganger, you all know, is a sort of shadow. I mean, a twin, maybe a twin. So whose doppelganger is it? You would go back to the 2001 American education policy, which is, no child left behind. The policy is entitled "No Child Left Behind," and compare that policy. I mean, the verdicts or the aims, objectives that have been mentioned in that education policy with our education policy, that is national education policy, rightly pointed out by Sankhayan as the nationalist education policy. So you will come across striking similarities in terms of course designing, in terms of objective, in terms of in terms of what the government is actually wanting from the students will be participating in this education system, and course designing, syllabus, everywhere you will come across these striking similarities. More importantly, the politics that I was talking about, let me begin with that. See, this education policy for me is a perfect cocktail of two approaches. I mean, the education policy has been termed by many intellectuals as, say, exclusivist. Someone or some people are calling it against the secular nature of India, casteist, because the traces are inherent in the policies. If you go through the minute details and what has not been written but hinted at, you will realize that casteist, sexist, though those things have been clad in good rhetorics, once again I'm telling you, but none so far has said that it is colonial. This is a perfect blend, interestingly, of colonial and neo-colonial approaches. Now, let me tell you why I'm saying this. Let's start not from 1966 or 1986. Let's start from 1835. Let's go back to the British education policy. Minute on Indian education. T.B. Macaulay. What Macaulay says? Macaulay designed, or that at the time, the British government designed an education policy, the objective of which was to produce a class of clerks who will be playing the role of intermediators between the British government and
the Indian subject. So the objective of an education policy was determined by what? By the demand of the market. Because the market at that point of time, in way back in 1835, wanted to create that class of youth who will be working as agents for the British government. Now, they had to be skilled. They had to be skilled, and skilled in what? Skilled in communication. They will be Western educated Indian class. Now, what this education policy says, see, we can't discuss any policy on education or religion or culture or any sphere of our society, keeping the economic factor out of the context. Now, now come back to this education policy of 2020. What the education policy says in point number 9.1.2, it says, for the purpose of developing holistic individuals, it is essential that an identified set of skills and values will be incorporated at each stage of learning from preschool to higher education. So what this education policy aims at, try to understand that. It is trying to emphasize skill, not in-depth study, not true knowledge. It doesn't want knowledge, deep knowledge. It doesn't require that. What it wants is skill. Why this skill is necessary? This skill is necessary, and this skill is no more in language. In the British, in pre-independence era, the basic objective of the education policy was to create a class of people who would be playing the intermediator role, who would know English language. So English language was at the core of education policy, or forcing English language on Indian youth was the core of the policy. Now, under changed circumstances, in 2020, the demand of the government, the demand of the market has changed massively. They basically want skilled laborers, what Tarakdas rightly pointed out. They want skilled laborers. So skill is the capital of this new economic system, of this capital driven society. So this skill will empower the individual, the student, to be useful to the system, useful to the market, which is why vocational course is becoming mandatory. Vocational course is still there. I mean, it's optional. We are not against vocational course, as we are not against online education. But today, in last 2 hours, I was forced to sneak in and out at least 15 times because of internet connection problem. And this is happening in Kolkata, in a city like Kolkata. So think of the students who are staying at the remotest villages of Bankura, Purulia, Birbhum, or South Chowbis Pargana, or other states in India. Say a survey made by Sudhanshu Bhushan. Who is this Sudhanshu Bhushan? This person is the head of Higher and Professional Education Department under National Institute of Education Planning and Educational Planning and Administration, which is under HRD Ministry. His survey shows in the first 3 months of lockdown, April, May, June,
a total number of 63.5 lakh students were dropped out of education system because they could not participate in online academic activities. More striking is the fact that out of those 63.50 lakhs, 45 lakhs are from private institutes. Why so many students are dropping out from private institutes? One reason is the hike of fees. And the second reason is this online activities could actually happen in private institutes only. In most of the government institutes, this could not be done because that same report shows that only 27% of the higher education institutes in India has the minimum Wi-Fi connection, Wi-Fi facilities, which is the basic need for running this entire show. So this is the condition of our country, and the government is dreaming, rather daydreaming, of digitalizing Indian education. So what they want, I have said it before as well, that this government doesn't aim at creating, or this government is aiming at creating a digital India. But what this government is not telling others, but we the academics know, that this government is trying to prevent the flourish of critical India. So they are replacing critical India by digital India. So we have strong reservations, objections against this intention, this hidden agenda of the government. Now, I think Sankhayan was talking about self-contradictory nature of this education plan. Neo-colonial, let me finish that. So a journey, I mean, everybody is saying, many people who are supporting this education system is saying that a shift is going to take place in Indian education system, especially higher education system. I say yes, a shift, definitely a shift is going to take place. But what shift is it going to be? The shift is going to be from an independent education system towards a colonial system of education. And a shift, another shift that is going to come is from a clerk manufacturing machine to a skilled laborer manufacturing machine, mechanics. Because this contemporary world, our world, and the market that controls everything in our world demands people who can master machine, because this is a machine driven, machine dictated world. So through vocational courses, the government will try to enable a set of youth, thousands, millions of youth, who will be able to work for the market, a market that is based on machines. So mechanized people who will be working mechanically, like his master's voice, the voice would come from the master's mouth. And this new generation will do nothing but listening to the instructions of their masters. This is exactly what this government is trying to do. And neo-colonial, a blend, a cocktail of colonial and neo-colonial. See, I was talking about no child left behind policy of America, and see the structure of their graduation that has been borrowed by the policymakers. Everything is similar, and America or the Western world
has already commercialized higher education. Higher education is reserved for those who can spend enough to buy that education. So market is deciding everything. So that policy of letting market decide everything is going to be adopted or has already been adopted by our government too in framing out this policy. So this has to be resisted in no ambiguous terms. And we're talking about Sankhayan, talking about self-contradictions. See the self-contradiction. In point number 18.12, under the category of higher education in the policy it says multiple mechanisms with checks and balances will combat and stop the commercialization of higher education. Will stop the commercialization of higher education. Should be plotted. Nothing wrong in it. We are against commercialization of education. But within a few lines, the same point says this will empower private higher education institutes to set fees for their programs independently. I repeat, independently. Yes, there are provisions for regulatory authorities, but see here, see the details. I will ask all the participants to try and understand the details. Try and understand the the words that are there between lines, the thoughts that are there, that are hidden. Try to locate, try to identify the agenda, the secret agenda. They are giving free hand. Actually, they are giving free hand to the private players, and they are saying that foreign universities will come and invest here and educate our students. This will increase what? This will legalize brain drain. Apart from looting our poor students, our parents, this will exploit, no doubt, because they will be coming not with philanthropic zeal. Philanthropy is nowhere. There is no space for philanthropy in the market. They understand the language of money only. See what Jio is doing in India. They are hiking the prices for their internet or culture, voice calls. So they understand only one language, the language of profit. So when foreign universities, no serious foreign university will come to take it from me. No serious, front runners will come to India. Only the second, maybe the second class universities will be invited. And say if a situation arises, say China invents here, hypothetically, China invests here, makes universities here, and thousands of students get enrolled. And the next day, the Vakt Kool, very famously known nowadays, the Vakt Kool start propagating against China because of certain political or border disputes with India. It may happen with other countries as well. The country that comes to India and invest money here in higher education sector. Will you boycott, the circus that is going on in India at the moment? Boycott China. The next day, the next month, the next year, you may start a new campaign as boycott UK, boycott US, boycott Russia, and other countries. And by that time, they have set up educational institutes here, and thousands of students have got enrolled. What will happen to those students? And then I was talking about legalizing brain draining. Those universities come to India. Now they're relying on agencies to identify the best brains of India and giving them offers. This is how best brains are being smuggled out of a country. Now they will
get the license, valid license to come and identify our best merits, our best talents, and take them to their country, export them to their countries. This is how India is going to be intellectually exploited as well. You are giving access to the foreign universities to our, merit as well. So this is not an acceptable, acceptable proposal. You try to raise the standard of our universities. That should be your motto. So instead of doing that, you are doing exactly the thing that will damage the backbone of India intellectually. So this is to be opposed. And good things have been said about socially and economically backward communities, girls, female, women's education. But those who are associated with higher education know it well, that this very government tried to close down all women study centers across the country. This is their attitude. This government and the organization that controls this government, we all know, the world knows, that they are sexist, they are racist, they are casteist, and they are Brahminical. Sanskrit, let me come to the question of language. They don't see Sanskrit as a language. It reminds me of Srinivasa, M.N. Srinivasa. Changes, aspects of change in modern India. Read Srinivas. He says Sanskrit is not a language, it's a way of living. It's a Brahminical way of living. Had they prioritized Sanskrit language, had they emphasized the use of Sanskrit language, had the intention was sacred, like promoting Sanskrit, I personally wouldn't have any problem. But they are not using Sanskrit as a language, they're using Sanskrit as a culture of the upper caste, a culture of the upper class. And look, go back to 2016 Amravati conference of this particular Hindu outfit who controls the present government. Their declared agenda is to revive that system in India. So revival of that system would result in once again developing Brahminical society in our country. So once again, my point is, once again, this government and this particular organization is trying to take India back to the days of 1830s, 1850s. The last few education policies of India tried to break the shackle of colonialism and make education system truly Indian. But if this education policy is implemented, there's every possibility of that. The whole country will suffer. Today or tomorrow, the whole country, today, those who are supporting this education policy will know that this education policy and the makers of this education policy has a sacred agenda, that is to take India back to the days of ancient times, the days of colonialism. So we all, the responsibility at the moment of the academia is to generate awareness among people. Let us talk. Our problem, Amartya Sen, after the first two national education policy, lamented that in India we hardly come across any public discourse on these policies, whereas public discourse is most important to make people aware of the evils of a policy or identify the good sides of a policy. But in India, we are failing. Intellectuals, academics are failing to engage common people. That is why common people are getting entrapped. They are falling prey to the politics of propaganda.
I said Satan was the best speaker. Don't, mistake it that I'm trying to compare Satan with the best speaker of India at the moment, according to many. I'm not saying that. But people with evil designs always speak good, speak well. Hitler used to speak well. But we have to go deep into the details and try to identify the devil and hold such discussions with common people, with commoners. Let them understand the policies of the government, the agenda of this government, and the poors. Some are saying that it is poor friendly. It's guaranteeing scholarship to poor students, socioeconomically backward students. But we again, we know, as this same government tried to close down all women study centers, they stopped MPhil and PhD scholarships across the country. And these scholarships help poor students who come from socioeconomically backward communities. Those students, it helped those students to continue their research. This government doesn't want research, serious research. They are telling you what you are supposed to, which subject you are supposed to conduct your research on. And what will be that subject? Subjects most superstitious, most unrealistic subjects you'll be forced to research on. So serious research, serious studies, higher education is going to suffer a lot. Once again, I'm telling you, if this education policy is implemented, they are asking a 3-year-old child to go to school. Which school? Government schools where there is no CCTV camera. Take it from me, if this is implemented. We are seeing around us that even in the schools, private schools, where best facilities are available, hundreds of closed circuit cameras are there. Children are getting exposed to mental harassment, physical torture, even sexual assaults. Age group between 3 to 6, because they can't express what has happened to them. Now you are legalizing, once again, you are legalizing this harassment, this assault on kids without developing proper infrastructure. We don't have proper infrastructure to monitor the proceedings in those schools. And you are forcing a 3-year child who cannot express what has happened to him or her. You're forcing those children to enter the system. Think of the trauma. Think of the trauma that is going to happen, that is going to be suffered by these students. They will never, the scar that will be created in their memory, that will haunt them for their entire life. They will never be able to come out of this trauma. So the government doesn't know, the policymakers don't care what's going to be the outcome, impact of this policy. They had to make a policy because they were instructed to do so by an organization to promote ancient Indian culture, Sanskritic, Brahminical education system. They are doing that. And now, let me come to the concluding part of my presentation, where I will quote Jawaharlal Nehru, who says, a university stands for humanism. A university stands for humanism, for reason, for progress, for the adventure of ideas, and for the search of truth. It stands for the onward march of the human race towards even higher objectives. Show me one line that guarantees these things. Show me one line that guarantees the nature of our nation. Udayan was giving the example of Tagore, Rokto Karabi. Thank you, Udayan, for giving such a great example. Of course, another epoch-making work, Gore Baire. Think of Sandeep, the westernized intellectual leader, who always speak in high-sounding rhetorics. But when it comes to facing difficulties, he flees.
So this education policy can be compared to the luxury, grandeur, gaudiness of Sandhi, which is westernized but lacks genuine nature, lacks true quote-unquote Indianness. Sandeep, sand deep. Let me pronounce it differently. Sand deep. So sand is very deep in this education policy. Students are bound to get sink in this sand deep. So let's unite and do our best to take this debate to the public forums and make people aware of the dangers that is looming large, the dangers that are there, the devils that are there in this document. Thank you very much. দেবব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ। সত্যি চোরাবালি বা আমাদের মাননীয় স্পিকাররা বারবারই একটা কথা বলে আসছেন যে প্লুরালিজমের কথা, বহুত্ববাদের কথা। এবং সন্দীপ বাবু, আমার দেবব্রত বাবুকে আমার সব থেকে ভালো লেগেছে, উনি অনেক দূর থেকে শুরু করেছেন। সে একদম 1835 সাল থেকে ম্যাকলের সময় থেকে শুরু করে বক্তব্যগুলো রাখতে আরম্ভ করেছেন। এবং আমার ওনার বক্তব্য খুব ভালো লেগেছে। আশা করি যারা শুনছেন প্রত্যেকেরই ভালো লেগেছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক মাননীয় স্পিকারের কাছে খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আপনারা তো জানেন যে প্রত্যেক অনুষ্ঠানের একটা করে ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস হয়। আমি ডক্টর অভিক রায়, আমাদের আরেকজন কনভেনার এই প্রোগ্রামে, অভিককে অনুরোধ করছি ফর্মাল ভোট অফ থ্যাঙ্ক প্রপোজ করার জন্য। অভিক, প্লিজ। Thank you, sir. Am I audible, sir, clearly? Oh, sure. শোনা যাচ্ছে, বলো। Okay. বলো। আজকে ইউনিভার্সাল ব্রিফিং এর ওয়েবিনার সিরিজ 4 নম্বর চলছে এবং তার বিষয় ন্যাশনাল এডুকেশন পলিসি, ফিউচার অফ এডুকেশন। এই ভোট অফ থ্যাঙ্কস এ যাওয়ার আগে ফর্মালি আমি পার্সোনাল নোট আমার প্রিয় শিক্ষক এবং মেন্টর প্রফেসর উদয়ন ভট্টাচার্যকে আজকে স্যার আপনাকে আবার হ্যাপি টিচার্স ডে সকালে বলেছি, আবার বলছি। এবং এই স্কোপটা আমরা প্রিভিলেজ হিসেবে ধরে নিচ্ছি যে বাকি যে 4 জন স্পিকার আমাদের আছেন, শিক্ষক প্রফেসর রয়, প্রফেসর চৌধুরী, প্রফেসর বাসু এন্ড প্রফেসর দাস, আপনাদেরও আমার তরফ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে হ্যাপি টিচার্স ডে। এবারে আসি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস এর ব্যাপারে। ন্যাশনাল এডুকেশন পলিসি, ফিউচার অফ এডুকেশন, অ্যাকচুয়ালি যেটা আমরা সার্চ করতে চাইছি সেটা হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। আমি আপনাদের একটা এক্সাম্পল জাস্ট দিচ্ছি, ভোট অফ থ্যাঙ্কস এ যাওয়ার আগে একটু বলে দিচ্ছি। আমি আজকে দেখছিলাম ফিল্ড ওয়েটেড সাইটেশন বলে একটা সাইটেশন আছে, যেখানে কোয়ালিটি অফ এডুকেশন ইন্ডিয়ার র্যাঙ্ক 5, মানে কোয়ান্টিটি বেসিসে আমরা 5, কোয়ালিটি বেসিসে ইন্ডিয়ার র্যাঙ্ক 2020 এলসিবিআর এর একটা সাইটেশন দিবে। তাহলে আমরা কোয়ালিটি সার্চ করার দিকে যাচ্ছি। আর কোয়ালিটি সার্চ করার দিকে যেতে গিয়ে এই ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের কি দিচ্ছে। ন্যাশনাল এডুকেশন পর্যন্ত ঠিক আছে, যখনই এটা পলিসির ব্যাপারে চলে আসছে তখনই সে তার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, ডেমোক্রেসি, পলিটিক্স, যেটা আপনারা আমাদের শ্রদ্ধেয় স্পিকারদের থেকে শুনতে পেয়েছেন এবং আমি এই বিষয়ে আর কিছু আলোচনা করতে চাইছি না। যাই হোক, এবারে আসছি ফর্মাল ভোট অফ থ্যাঙ্কসে। প্রথমেই আমাদের ওয়েবিনার ডিরেক্টর ডক্টর উদয়ন ভট্টাচার্য, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যাদবপুর ইউনিভার্সিটি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনার ছাত্র হিসেবে আজকে শিক্ষক দিবস ওনাকে ধন্যবাদ বলবো না স্যার, আপনার থেকে ওই যখনই কথা বলি তখনই এনগেজ হয়। এবারে আসছি আমি স্পিকারদের কাছে। আমাদের স্পিকারদের প্রফেসর ডক্টর পার্থ রয়, জেনারেল সেক্রেটারি, যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। প্রফেসর ডক্টর সংখ্যায়ন চৌধুরী, স্যার আমি এক্সাক্ট বলতে পারছি না সংখ্যায়ন, মাফ করবেন যদি কিছু ভুল হয়ে থাকে, জেনারেল সেক্রেটারি, ক্যালকাটা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। প্রফেসর ডক্টর তারকদাস বাসু, প্রেসিডেন্ট, কল্যাণী ইউনিভার্সিটি টিচার্স কাউন্সিল, কল্যাণী, নদিয়া। প্রফেসর দেবব্রত দাস, ডক্টর RBU, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আপনাদের সবাইকে স্যার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য এবং আমাদেরকে এত সুন্দরভাবে এনগেজ করার জন্য। এরপরে আসছি আমি আমারই দুজন কো কনভেনার আছেন, অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর রঞ্জন সামন্ত, লাইব্রেরিয়ান, নৌবালিগঞ্জ মহাবিদ্যালয়, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ডক্টর স্বপন খান, লাইব্রেরিয়ান, নরসিংহ দত্ত কলেজ, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, যিনি এই অনুষ্ঠানটার হোস্ট করছেন এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর।
তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মনোভাবী আলোচনা আয়োজন করার জন্য। আমি ভোটার প্ল্যান জানাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট যারা আমাদের এতক্ষণ ধরে শুনছেন। আমি এখন দেখছি জাস্ট 2 ঘন্টা 28 মিনিট চলছে অনুষ্ঠান। আপনাদের সাথ না থাকলে আমরা এই অনুষ্ঠান চালাতে পারি না, এবং এই সিরিজ অফ এই ইনফরমেশন এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম আমরা এগিয়ে নিতে পারবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। আজকে শিক্ষক দিবসে যারা পার্টিসিপেন্ট শিক্ষক, যারা ভবিষ্যতের শিক্ষক, আমার শিক্ষক যারা দেখছেন, আপনারা যারা শিক্ষক আমার স্ক্রিনে আছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের আলোচনায় আমরা জাস্ট আরম্ভ করলাম, আলোচনা চলতে থাকুক। আপনারা যেখানে সুযোগ পাবেন আলোচনা করুন, এবং দরকার হলে গভর্নমেন্টকে প্রপার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। আবার ধন্যবাদ।